আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কি আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, অল ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আলোচনায় যাওয়া যাক। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তৃতীয় তৎপুরুষ সমাস পর্যন্ত। আজকে আমরা তৃতীয় তৎপুরুষের পরের অংশ থেকে আলোচনা কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে, তৃতীয় তৎপুরুষের পরের অংশ থেকে আমরা আমাদের আলোচনা আজকে কন্টিনিউ করব। আলোচনায় চলে যাই। ওকে, ফাইন। ওকে, তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, চতুর্থী তৎপুরুষ সমাসটা কি আমরা একটু দেখি। চতুর্থী তৎপুরুষ, এটার মূল থিমটা হচ্ছে, চতুর্থী তৎপুরুষের মূল থিমটা হচ্ছে যে সমস্ত পদের দুটি অংশের মধ্যে একটা কেমন সম্পর্ক থাকবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে একটা, মনে করেন যে সম্প্রদান সম্প্রদান টাইপ একটা সম্পর্ক থাকবে। মানে আপনাদেরকে যখন গতকাল তৃতীয় তৎপুরুষ শিখিয়েছিলাম, তখন নিশ্চয়ই মনে আছে আমরা এরকম একটা বিষয় শিখেছিলাম যে এটা দিয়ে এটা হবে, এরকম একটা বিষয় আমরা শিখেছিলাম, মনে আছে? ধরেন এটা একটা সমস্ত পদ। ধরেন আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে ধরে নেই এটা একটা সমস্ত পদ, এটা একটা সমস্ত পদ। তো সমস্ত পদের মধ্যে আমরা বলেছিলাম যে এটা দিয়ে এটা হবে, এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার জন্য এটা হবে, এটার জন্য এটা হবে, এটার জন্য এটা হবে। যদি ব্যাপারটা এরকম হয় তাহলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। এটার জন্য এটা হবে, যদি ব্যাপারটা এরকম হয় তাহলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন কি, যেমন আমি যদি বলি, এটার জন্য এটা হবে, যেমন আমি যদি বলি চতুর্থী তৎপুরুষ, যেমন আমি যদি বলি বিয়ে পাগল, তাহলে এবার চিন্তা করেন তো, বিয়ে পাগলা, তাহলে এবার চিন্তা করেন বিয়ে পাগলা, তাহলে পাগলা হইছে কিসের জন্য? বিয়ের জন্য, মানে এটার জন্য এটা হইছে। যদি বলি রান্নাঘর, তাহলে এবার চিন্তা করেন তো, ঘরটা কিসের জন্য? রান্নার জন্য। ঘরটা কিসের জন্য? রান্নার জন্য। যদি বলি ছাত্রাবাস, যদি বলি ছাত্রাবাস, তাহলে এবার চিন্তা করেন তো আবাসটা কাদের জন্য? ছাত্রদের জন্য। যদি বলি আমি ডাক মাসুল, যদি বলি ডাক মাসুল, মাসুল মানে হচ্ছে খরচ, তাহলে এবার চিন্তা করেন তো খরচটা কিসের জন্য? ডাকের জন্য। তাহলে বিয়ে পাগলা, রান্নাঘর, ছাত্রাবাস, ডাক মাসুল, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে প্রথমটার জন্য, দ্বিতীয়টা হচ্ছে। তৃতীয় তৎপুরুষে ছিল হচ্ছে প্রথমটা দিয়ে দ্বিতীয়টা হবে, ঠিক আছে? মানে এটা দিয়ে এটা হবে, আর চতুর্থী হচ্ছে এটার জন্য এটা হবে। দেখেন বিয়ে পাগলা, রান্নাঘর, ছাত্রাবাস, ডাক মাসুল, আমি যদি বলি পাগলা গারদ, তাহলে এবার খেয়াল করেন, যদি বলি পাগলা গারদ, তাহলে গারদটা কাদের জন্য? পাগলাদের জন্য, ঠিক আছে? যদি বলি আহ যদি বলি
যদি বলি হচ্ছে পাঠাগার, তাহলে এবার চিন্তা করেন পাঠাগার, তাহলে আগারটা কাদের জন্য? আগারটা হচ্ছে কাদের জন্য? পাঠের জন্য। যদি বলি বিদ্যালয়, তাহলে আলয়টা কাদের জন্য? যদি বলি বিদ্যালয়, তাহলে আলয়টা কাদের জন্য? বিদ্যার জন্য। মানে মোট কথা হচ্ছে এটার জন্য এটা হবে। এখন কিছু অপেক্ষাকৃত কঠিন একটু একটু সমাস আছে, যেমন মনে করেন আমি যদি বলি চোষ কাগজ। এখন চোষ কাগজ, এখানে কাগজটা কিসের জন্য? চোষার জন্য। ঠিক আছে, মানে ইংরেজিতে যেটাকে আমরা বলি টিস্যু পেপার, বাংলায় সেটা হচ্ছে চোষ কাগজ। দেন হচ্ছে সেচন কলস, তাহলে এবার চিন্তা করেন তো কলসটা কিসের জন্য? কলসটা কিসের জন্য? সেচনের জন্য। তার মানে বিয়ে পাগলা, রান্নাঘর, ছাত্রাবাস, ডাকমাশুল, পাগলাগারদ, পাঠাগার, বিদ্যালয়, চোষ কাগজ, সেচন কলস সব কি এটার জন্য? এটা হবে। এই লজিকে মিলে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বলেছিলাম যে তপবন দর্শন দ্বিতীয় তৎপুরুষের মধ্যে পড়েছিলাম, ওই যে সমস্ত পদের দ্বিতীয় অংশ, সমস্ত পদের দ্বিতীয় অংশের দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে সেটা হচ্ছে তপবন দর্শন, নিশ্চয়ই পড়েছিলাম, মনে আছে? তপবনকে দর্শন। আর এখানে হচ্ছে শুধু তপবন হবে, শুধু তপবন হবে। তপবন দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ বনটা কিসের জন্য? তপস্যার জন্য। মানে এটার জন্য এটা হবে। চতুর্থী তৎপুরুষ শেষ। বলেন জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? একটু জানাবেন বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা। ভাইয়া দেবদত্তটা বলে দেন, একটু চিন্তা করেন। এই যে দেখেন দেবদত্ত, দত্ত মানে কি? দত্ত মানে আপনি দিয়েছেন বা দিবেন এরকম কিছু। তো দেব, দেব কি? দেব মানে দেবতা, তার মানে দেবতাকে আপনি দিবেন। এখন এই যে দেবতাকে আপনি দিবেন, তাহলে দেবতার জন্য দিচ্ছেন, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? মনে করেন আমি তোমাকে বললাম যে এই কলমটা তোমাকে উপহার দিলাম, তার মানে কলমটা কার জন্য? কি ব্যাপার, কি হইলো হঠাৎ? কলমটা কার জন্য? তোমার জন্য বোঝাচ্ছে না? তাহলে যেহেতু জন্য বোঝাচ্ছে, তাহলে কি হবে? অবশ্যই চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন দেখো আমি তোমাকে বলি, যেমন দেবদত্তর ব্যাপারটা দেখো, বা আমি যদি বলি দেবদত্ত, যদি বলি গুরু ভক্তি, তাহলে এবার চিন্তা করো, এই যে বললাম গুরু ভক্তি, তাহলে এবার ভাবো তো গুরু ভক্তির ব্যাসবাক্য করলে কিন্তু কি হবে? গুরুকে ভক্তি। এখন গুরুকে ভক্তি ঠিক আছে, কে বিভক্তি আছে তাও ঠিক আছে, কিন্তু এখন কে বিভক্তি তো দ্বিতীয়ত আছে, চতুর্থীতে আছে, তাহলে এটা চতুর্থী কেন ধরবো? কারণ গুরু ভক্তি দ্বারা বোঝায় কি? ভক্তিটা কার জন্য? গুরুর জন্য। এখানে কেটা দ্বারা জন্য বোঝাচ্ছে। তো এরকম দেখো দেবদত্ত, এটার ব্যাসবাক্য করলে হবে দেবকে দত্ত, কিন্তু এই দেবদত্তর কেটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে দত্ত মানে দিয়েছি, কাকে দিয়েছি? দেবকে দিয়েছি, দেবতাকে দিয়েছি, জন্য বোঝাচ্ছে। যখন জন্য বুঝাবে তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। ক্লিয়ার হয়েছে? ভাইয়া টাক মাথা কিভাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস? টাক মাথা মধ্যপদলোপী কর্মধারয় সমাস পেয়েছেন কোথায়? টাক মাথা, টাক করা হয়েছে যে মাথা, না টাক যে মাথা। টাক মাথা দ্বারা কি অ্যাকচুয়ালি কি বুঝায়? টাক করা হয়েছে যে মাথা, নাকি টাক পড়েছে যে মাথায়? এক মিনিট দ্বারা, টাক মাথা দ্বারা বুঝাটা কি? টাক করা হয়েছে যে মাথা মানে চুল আছে, চুল গজায় কিন্তু চুল কাইটা ফেলছে, চাইসা ফেলছে, এইটা বুঝায়? নাকি এইটা বুঝায় যে মাথার মধ্যে স্টেডিয়াম হয়ে গেছে, মানে চারপাশে চুল আছে কিন্তু স্টেডিয়াম হয়ে গেছে মাঝখানে? ব্যাপারটা কি কোনটা বুঝায় আবিধানিক ভাবে? দ্বারা নাই, নাই, অভিধান এটা নাই। এখন টাক মাথা অ্যাজেক্টিভ প্লাস নাউন, ওই লজিকে আমরা সাধারণ কর্মধারয় ধরতে পারি, এটাও হয়। আবার তুই মনে কর যে ভাই রাফিদ ভালো একটা প্রশ্ন করছে, এটা হচ্ছে টাক মাথা অ্যাজেক্টিভ প্লাস নাউন আমরা এভাবেও ধরতে পারি, খাস কামরা, যেমন খাস যে কামরা, খাস কামরা, ঠিক আছে, এভাবেও ধরতে পারি। আবার মনে কর অ্যাজেক্টিভ প্লাস নাউন দিয়ে আবার চিন্তা কর যে আচ্ছা ওয়েট, এক মিনিট, না এক মিনিট দ্বারা টাক,
মাথায় চুল নেই এমন অ্যাডজেক্টিভ হয় না, ঠিক আছে না রে, ঠিক আছে। সো টাক মাথায় অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই দৃষ্টিকোণ থেকে কর্মধারয়ও হয়। এখন কর্মধারয়ের মধ্যে কোনটা সেটা নিয়ে আসলে মানে তর্ক আছে, বিতর্ক আছে। এখন সমাসের ব্যাপারটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই বলেছি যে সমাস সম্পর্কে 100% মানে আসলে কেউ জানে না, নো ওয়ান নোজ, কেউ জানে না, এবং কংক্রিট কিছু বলতে পারবে না, ঠিক আছে। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এক মতামত দিয়েছে, সুনীতি কুমার আরেক মতামত দিয়েছে, ওই গৌরীভূষণ আরেক মতামত দিয়েছে, আরেকজন আরেক মতামত দিয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, কথা বুঝতে পারছো? তো সেই জায়গা থেকে আমাদের অপশনের উপর বেস করে জিনিসগুলো চিন্তা ভাবনা করতে হবে। যেমন তেমাথা, তেমাথা আমি কিন্তু দ্বিগু সমাস পড়াই না, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানে রাইটার তেমাথাকে দ্বিগু সমাস বলে। হ্যাঁ, বাধ্য হয়ে আমিও দ্বিগু বলি, কিন্তু অপশনে তেমাথা যদি সংখ্যাবাচক বহুব্রী থাকে, আমার লজিক সংখ্যাবাচক বহুব্রী দেখানো উত্তম। কিন্তু এটা আবার ডিপেন্ড করে কিসের উপর। যেমন মনে করেন অপশনে আছে যে নিচের কোনটি সংখ্যাবাচক বহুব্রী, তেমাথাও আছে, আবার মনে করেন আছে 10 গজি, তাহলে সেক্ষেত্রে দুইটাই সংখ্যাবাচক বহুব্রী, কিন্তু এই ক্ষেত্রে 10 গজি দাগানো উত্তম। কেন? কারণ তেমাথা নিয়ে ঝামেলা আছে। তেমাথা কেউ সংখ্যাবাচক বহুব্রী বলে, কেউ দ্বিগু বলে, কিন্তু 10 গজি নিয়ে তো কোনো ঝামেলা নেই, এটা 100% শিওর হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। তো এইসব কারণে আসলে অপশনের উপর বেস করে আপনাকে জিনিসগুলো নির্ণয় করতে হবে, কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছো ভাই, ভালো একটা প্রশ্ন ছিল। আচ্ছা, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে টাক মাথার যে ব্যাপারটা তুমি বলছো রাফি, সেটা হচ্ছে আমরা মধ্যপদলোপী কর্মধারয়ও দিতে পারি, কারণ টাক করা হয়েছে যে মাথা, এভাবেও চিন্তা করে। আবার এভাবে যদি চিন্তা করি যে টাক যে মাথা, টাক মাথা সাধারণ কর্মধারয় হয়, কথা বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, দুটি হয় ভাই। কর্মধারয় তো মেইন ফ্যাক্ট হচ্ছে এইটা, কর্মধার তো। আবার মনে কর কর্ম এইটাই যদি প্রশ্ন আসে অথচ অপশনে কর্মধারায় নাই, তখন কিন্তু তুই তৎপুরুষই দাগাবি, ঠিক আছে। আর আমার মনে হয় না অপশনে একসাথে মধ্যপদলোপী কর্মধারয় বা সাধারণ কর্মধারয় দুইটাই একসাথে থাকার কথা, আমার মনে হয় না, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে বিয়ে পাগলা, রান্নাঘর, ছাত্রাবাস, ডাকমাসুল, পাগলাগার, পাঠাগার, বিদ্যালয়, চুষ্কাগোষ্ঠ, সেচন কলস, তপবন, এগুলো আমরা দেখলাম চতুর্থী তৎপুরুষ সমাস। এবার আমরা চলে যাব পঞ্চমী তৎপুরুষ সমাসে। ও আরো আছে, দেবদত্ত, গুরুদত্ত, গুরুদেব, সরি গুরুভক্তি, এগুলো আমরা দেখেছি। এবার আমরা চলে যাব পঞ্চমী তৎপুরুষ সমাসে। আসো, পঞ্চমী তৎপুরুষটা কি? পঞ্চমী তৎপুরুষ সমাস হচ্ছে সমস্ত পদের দুটি অংশের মধ্যে একটা কি বোঝাবে? বিয়োজন সম্পর্ক বোঝাবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে একটা, দুটি অংশের মধ্যে একটা বিয়োজন সম্পর্ক বোঝাবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে একটা বিয়োজন সম্পর্ক বোঝাবে। তো এই যে সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি একটা বিয়োজন সম্পর্ক বোঝায়, দুটি অংশের মধ্যে যদি একটা বিয়োজন সম্পর্ক বোঝায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ সমাস। সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি একটা বিয়োজন সম্পর্ক বোঝায়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পঞ্চমী তৎপুরুষ সমাস, ঠিক আছে। এখন শুধু যে বিয়োজন সম্পর্ক বোঝাবে ব্যাপারটা এরকম না, বিয়োজন সম্পর্কের পাশাপাশি আর কি থাকতে পারে? ধরো উৎপন্ন সম্পর্ক থাকতে পারে, উৎপন্ন, অথবা মনে করো যে তুলনার সম্পর্ক থাকতে পারে, তুলনা। মানে মোট কথা হচ্ছে আমরা কারক পড়বো যখন, তো কারকের মধ্যে অপাদান কারকের যতগুলো সেন্স আছে, অপাদান কারকের যে সেন্স গুলো কাজ করে, এই অপাদান কারকের সেন্স গুলোকে আমরা তখন বলতে পারবো হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস, কথা বুঝতে পারছো? আচ্ছা, অপাদান কারকের কথাটা যেহেতু আসছে, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো। তৎপুরুষ সমাস এটাকে কিন্তু আরেকটা নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে কারকলোপী সমাস। তৎপুরুষ সমাসের আরেক নাম কি? কারকলোপী সমাস। অর্থাৎ আমরা এই যে দ্বিতীয় তৎপুরুষ সমাস যখন শিখেছি, এই দ্বিতীয় তৎপুরুষ এটার কিন্তু অপর নাম হচ্ছে কি? দ্বিতীয় তৎপুরুষের অপর নাম হচ্ছে কর্ম তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষের অপর নাম কি? এটা নাম হচ্ছে কর্ম তৎপুরুষ। মানে দ্বিতীয় তৎপুরুষ সমাসটা না এসে পরীক্ষা এটাও বলতে পারে নিচের কোনটি কর্ম তৎপুরুষ। কর্ম তৎপুরুষ মানে দ্বিতীয় তৎপুরুষ, কথা বুঝতে পারছেন? কেন? কারণ হচ্ছে দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে রে আছে। সাধারণত কর্মকারক যখন আমরা পড়ি, সেটার মানে সেন্সটা সাধারণত কে রে রে দিয়া থাকে, এই জন্য।
আচ্ছা, এরপর হচ্ছে তৃতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষটা কি? তৃতীয় তৎপুরুষ হচ্ছে করণ তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ কি? করণ তৎপুরুষ। এরপর হচ্ছে চতুর্থী তৎপুরুষ। চতুর্থী তৎপুরুষ কি? এটা হচ্ছে সম্প্রদান তৎপুরুষ, যেটা একটু আগে বললাম আমি। চতুর্থী তৎপুরুষটা হচ্ছে সম্প্রদান তৎপুরুষ। এরপর হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষটা কি? পঞ্চমী তৎপুরুষ হচ্ছে অপদান তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ হচ্ছে কি? পঞ্চমী তৎপুরুষ হচ্ছে অপদান তৎপুরুষ। এরপর ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ কি? ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। সম্বন্ধ তৎপুরুষ। এরপর সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ কি? সপ্তমী তৎপুরুষ হচ্ছে সপ্তমী তৎপুরুষ হচ্ছে অধিকরণ তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ হচ্ছে অধিকরণ তৎপুরুষ। এই এই হচ্ছে বিভক্তি তো সাতটা। এই সাতটা বিভক্তি কোনটা কোনটার নাম কি সেটা আমরা দেখলাম, যে কর্ম তৎপুরুষ, করণ, সম্প্রদান, অপদান, সম্বন্ধ, অধিকরণ, মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এদের কিন্তু আলাদা আলাদা নাম আছে। নামগুলো কারকের সাথে ইন্টার কানেক্টেড। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও, জিনিসটা কি ক্লিয়ার হয়েছো? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? আরো ক্লিয়ার হবা যখন আমরা কারক সম্পর্কে আলোচনা করব, তখন এই সেন্সগুলো সম্পর্কে আরো ক্লিয়ার হবা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা বলছি যে সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি তার তো ভালো আছো ভাই? এই তো আলহামদুলিল্লাহ। তার তো দেখে নিও ভাই। ওকে, আচ্ছা, মানে হঠাৎ করে সাইডে কথা শুনতেছিলাম, তো আমি চিন্তা করলাম কি রে ভাই এখানে সাইডে কথা বলে কে। পরে হচ্ছে জানলা খুলে দেখলাম যে ছাদে কাজ করতেছে, মানে কাজ করবে, সেই জন্য হচ্ছে মিস্ত্রিরা কথা বলতেছে এই জন্য। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছি, আমরা বলছি হচ্ছে অপাদান কারক। যেমন দেখো, আমরা কিছু উদাহরণ দিই। যেমন দেখো, আমি বললাম বিলাত ফেরত, তাহলে এবার চিন্তা করো, বিলাত থেকে তুমি কি হয়েছো? ফেরত এসেছো। তাহলে বিলাতের সাথে তোমার সম্পর্কটা কি? এখন মাইনাস, বিয়োজন সম্পর্ক বোঝাচ্ছে। আমি যদি বলি জেল পলাতক, তাহলে এবার চিন্তা করো, জেল থেকে তুমি কি হয়েছো? পলাতক হয়েছো। তাহলে জেল পলাতক, স্কুল পালানো, এগুলো সব কিন্তু দেখো ওই জেলের সাথে তোমার সম্পর্কটা কি? মাইনাস। যদি বলি স্কুল পালানো, তার মানে স্কুল থেকে তুমি পালানোর কথা বলছো। স্কুলের সাথে তোমার সম্পর্কটা কি? স্কুলের সাথে তোমার সম্পর্কটা কি? মাইনাস। তার মানে স্কুল পালানো, এটা হচ্ছে কি? মাইনাস সম্পর্ক। তাহলে স্কুল পালানো, জেল পলাতক, বিলাত ফেরত, বিলাত ফেরত, জেল পলাতক, স্কুল পালানো। এরপর আর কি আছে? এরকম আর কি আছে দেখো, এরকম আছে, মনে করো আমি যদি বলি বোটা খসা, তাহলে বোটা থেকে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। বোটা থেকে কি হয়ে গেছে বলো? মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বিলাত ফেরত, জেল পলাতক, স্কুল পালানো, বোটা খসা, এগুলো সব কি বোঝাচ্ছে? এগুলো সব বোঝাচ্ছে হচ্ছে মাইনাস, অর্থাৎ অপাদান কারক, অপাদান তৎপুরুষ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলো? মাইনাস, অপাদান কারক, অপাদান তৎপুরুষ বোঝাচ্ছে। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা বোঝাচ্ছে হচ্ছে মাইনাস বোঝাচ্ছে, অপাদান কারক বোঝাচ্ছে, অপাদান তৎপুরুষ বোঝাচ্ছে। আচ্ছা, এরকম দেখো, আমি দুই একটা উৎপন্ন দিয়ে দেখাই। যেমন মনে করো আমি যদি বলি দেখো বজ্জাত, যদি বলি বজ্জাত, তাহলে বজ্জাত মানে কি? মানে বদ হতে জাত হয়েছে। জাত মানে উৎপন্ন, তার মানে বদ হতে উৎপন্ন হয়েছে, খারাপ কিছু থেকে উৎপন্ন হয়েছে। আমরা বলি না বজ্জাত, হারামজাদা। তাহলে যে বজ্জাত মানে কি? বদ হতে জাত, খারাপ কিছু থেকে উৎপন্ন হয়েছে। সো এটা হচ্ছে উৎপন্ন বোঝাচ্ছে। অথবা দেখো তুলনা যদি বোঝায়, যেমন আমি যদি বলি প্রাণ প্রিয়, যদি বলি প্রাণ প্রিয়, তো এটা কিন্তু প্রাণ, প্রাণ প্রিয় দ্বারা কি বোঝাচ্ছে? তুলনা বোঝাচ্ছে। যেমন মনে করো তুমি আমার প্রাণ প্রিয়, তার মানে কি? তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তার মানে প্রাণের সাথে এখানে তুলনা বোঝাচ্ছে। কথা কি ক্লিয়ার? তুলনা বোঝাচ্ছে, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়, তুলনা বোঝাচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার হয়েছো? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছো? একটু বলো তো। ক্লিয়ার হয়েছো? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? একটু জানাও প্লিজ। মিম খাতুন ক্লিয়ার, ক্লিয়ার। বাকিরা একটু জানাও দ্রুত। পঞ্চমী তৎপুরুষের মেইন থিমটা কি তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই কি ক্লিয়ার?
জি ভাই, বুঝতে পেরেছি, ভেরি গুড। জি ভাই, ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে পঞ্চমী যেহেতু আমরা বুঝলাম, আমরা চলে যাব ষষ্ঠীতে। এবার আসো ষষ্ঠী তৎপুরুষ সমাজটাকে আমরা একটু দেখি। ষষ্ঠী তৎপুরুষ, আচ্ছা তোমাদের আরেকটা কথা ভাই, আহ, তোমরা আহ, আমাদের যখন ইংলিশ ক্লাস হয়, তোমরা ইংলিশ ক্লাসে বিশেষ করে আহ, নাম ধরেই বলি, তুষার ভাইয়ের ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাই না। কেন পাই না? এই কাজটা কেন করো? আহমদ স্যার পড়ায়, তুষার স্যার পড়ায়, দুজনের পড়ার কোয়ালিটি, দুজনের পড়ার স্ট্র্যাটেজি, দুজনের পড়ার স্টাইল, দুজনের পড়ানোর স্টাইল দুই রকম। এখন কিন্তু তার মানে তো এই না যে তুষার স্যার যা পড়াচ্ছে সেটা ইম্পর্টেন্ট না। তুষার স্যার যেটা পড়াচ্ছে, এখন তুমি বলতে পারো যে হ্যাঁ তুষার ভাই একটু ঠান্ডা মানুষ, এটা সত্য, এটা আমরা জানি, আমিও জানি। তুষার ভাই একটু ঠান্ডা মানুষ, সে ক্লাসে একটু দুষ্টামি কম করে, কিন্তু সে দুষ্টামি কম করলেও এটা তোমার মাথায় রাখতে হবে, তুষার ভাই কিন্তু প্রতি বছর মানে যা পড়ায়, যে স্টুডেন্ট গুলাকে পড়াচ্ছে, যে সাজেশন গুলা দিচ্ছে, সেই সাজেশন গুলা থেকে কিন্তু একদম হুবহু কমন পড়ে যায়। বুঝতে পারছো? একদম হুবহু কমন পড়ে যায়। এবং তুমি ফরিদপুরে খোঁজ নিয়ে দেখো, তোমাদের এখানে তো ফরিদপুরের অনেক স্টুডেন্ট আছে যারা ক্লাস করছো। ফরিদপুরের মানে একচ্ছত্র, মনে করো যে ডন কিন্তু ইংরেজির জন্য তুষার ভাই একচ্ছত্র। তোমরা হয়তো অনলাইনে ক্লাস করতেছো, তুষার ভাই হয়তো বা অনলাইনে যখন ক্লাস করায় তোমাকে এটা বুঝতে হবে, অনলাইনে তুষার ভাই এবছর প্রথম ক্লাস করাচ্ছে। আমরা ক্লাস করাচ্ছি অনলাইনে 5-6 বছর হয়ে গেছে। অফলাইনে তুষার ভাই আমরা একসাথে পড়াচ্ছি সেই 14-15 বছর হয়েছে, কিন্তু অনলাইনে তুষার ভাই পড়াচ্ছে এবছর প্রথম। ঠিক আছে? সো এই ক্ষেত্রে তুষার ভাইয়ের একটু এই বিষয়গুলোতে হয়তো সময় লাগতে পারছে, একটা বছর হয়তো সময় লাগবে, কিন্তু তোমাকে তো তাকে সহযোগিতা করতে হবে। একটা বিষয় তুমি কেন বুঝো না, যে তুষার ভাইয়ের কাছ থেকে তুমি যে ইনফরমেশনটা পাবা, তুমি যে টেকনিক গুলো পাবা, সেই টেকনিক গুলো অবশ্যই তোমার কাজে লাগবে। ভাইরে, তোমার সামনে যে দাঁড়িয়েছে ক্যামেরার সামনে, সে তোমার চেয়ে কিছুটা হলেও বেশি জানে বিধায় সে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো যদি তোমরা না বুঝো, তাহলে তো আলটিমেটলি খুব খারাপ লাগে জিনিসটা। তোমরা অনেকে আমাকে ইনবক্সে নক করেছো, অনেকে ইনবক্সে নক করেছো, আরো অনেক কথা বলেছো, আমি সব কথা বললাম না। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমাদের একটা মাথায় রাখতে হবে, তুষার ভাইয়ের ওই ফরিদপুর থেকে কিন্তু তুষার স্কয়ার থেকে প্রচুর স্টুডেন্ট, ঢাকা ভার্সিটি সহ গত বছর আমার যতটুকু মনে পড়ে, গত বছরও টোটাল 1000 না 1200 স্টুডেন্ট মনে হয় তার ছিল। এর মধ্যে থেকে 750 স্টুডেন্ট বাংলাদেশের সকল পাবলিক ভার্সিটি মিলায় চান্স পাইছে, 750। কথা বুঝতে পারছো? এবং তুষার কেয়ারের কিন্তু বাংলাদেশের অন্য কোনো জায়গায় কোনো শাখা নাই, এক জায়গায় শুধু ফরিদপুরেই। সো তার মানে শুধু ফরিদপুর থেকে 1200 স্টুডেন্ট যদি কোচিং করে থাকে, 750 স্টুডেন্ট চান্স পেয়েছে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সব সহ। আমার কথা বুঝতে পারছো? আলটিমেটলি এই ওনার কিন্তু আলটিমেটলি মনে করো যে ভাই, আমি তো বললামই পড়ানোর স্টাইল এক একজনের এক এক রকম। এখন তোমার কাছে তোমার মনে হচ্ছে যে শাওন ভাই অনেক মজা করে, ফাহিম ভাই অনেক মজা করে, জোয়ার ভাই মজা করে, ওটা কি বলে, আহমদুল্লাহ স্যার মজা করে, তুষার ভাই মজা করেন, এই জন্য ইয়া লাগে না। ভাই তুষার ভাই মজা করুক বা না করুক, তোমার ক্লাস করতে হবে। আর এখানে একটা জিনিস মনে রাখবা, তুষার ভাই কিন্তু এই কোচিং এর কোনো মানে সেফ একাডেমির কিন্তু কোনো মানে টিচার না, মানে টিচার বলতে মানে হায়ার করা টিচার না। তুষার ভাই কিন্তু সেফ একাডেমির মালিক। মানে আমরা যেমন, তুষার ভাইও তেমন। আলটিমেটলি তুষার ভাই ঠিক ততটুকু অধিকার রাখে যতটুকু আমাদের অধিকার আছে প্রত্যেকের। আমাদের কথা কি বুঝতে পারছেন? সেই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আপনারা। আসলে আমি চাচ্ছিলাম এগুলো নিয়ে আপনাদের সাথে আলাদা বসার জন্য, পরে চিন্তা করলাম ধুর আলাদা বসবো কেন, আবার লাইভেই বলে দিই। সে একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তুষার ভাইও হয়তোবা মজা করে, কিন্তু সেই মজাটা হয়তোবা তোমরা অনেকে ধরতে ধরতে পারো না। ঠিক আছে? উনি যথেষ্ট ভালো ক্লাস নেয়, যথেষ্ট ভালো ক্লাস নেয়। ঠিক আছে? সো তোমাদের যাদের যাদের স্যার তুষার ভাইয়ের ক্লাস করি কিন্তু রেকর্ড করি। হ্যাঁ, তুষার ভাইয়ের ক্লাস করো কিন্তু রেকর্ড করো। এখন গত ক্লাসে আমি নিজে লাইভ তোমাদের তুষার ভাইয়ের একটা মানে তুষার ভাই যখন ক্লাস নিচ্ছিল, আমি নিজে তুষার ভাইয়ের লাইভ ক্লাসে সেকেন্ড টাইম স্টুডেন্টদের উপস্থিতি সংখ্যা দেখেছি, এবং উপস্থিতি সংখ্যাটা দেখে আমার বলতে লজ্জা লাগতেছে যে উপস্থিতি সংখ্যাটা কত ছিল। খালি একটু বলি, উপস্থিতি সংখ্যাটা সিঙ্গেল ডিজিট ছিল, ডাবল ডিজিটও না। তাইলে মানে একটা টিচার যখন দেখবে যে তোমরা সিঙ্গেল ডিজিটের স্টুডেন্ট ক্লাস করতেছো, সেই গ্রুপে কমেন্টই তো চেক করবে না।
ক্লাস করতেছে না, ও রেকর্ড ক্লাস করবে, তাহলে আলটিমেটলি তোমার কমেন্ট চেক করবো কি, আমি কি চেক করবো? বুঝতে পারছো? তো এগুলো একটু বুঝতে হবে ভাই। এইগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? উনি হচ্ছে ঠান্ডা মাথার মানুষ, ঠিক আছে? একটু মন দিয়ে ক্লাস করবো, দেখবে যে সব বুঝছো। আচ্ছা, এবার আসো আমরা তাহলে আমাদের পড়ায় যাই। হ্যাঁ, আমরা তাহলে পড়ায় যাই, ঠিক আছে? এটা অবশ্য তোমাদের দোষ না, তোমরা আসলে যেভাবে তৈরি হয়েছো সেভাবেই। ওকে, আসো, ঠিক আছে। তাহলে আমরা এবার পড়ে যাই। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাসে। এবার আমরা চলে যাব কোথায়? ষষ্ঠী তৎপুরুষ সমাসে। আসো, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস এইটা, ষষ্ঠী তৎপুরুষ সমাস এইটা তোমাদেরকে পড়ানোর আগে ছোট্ট একটা গল্প বলবো। ছোট্ট একটা গল্প বলতে আহ ব্যাপারটা ভালো করে বোঝো। গল্প না, অ্যাকচুয়ালি এটা বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, সেটা হচ্ছে ঘটনাটা 2016 সালের। তখন আমি 37তম বিসিএস ক্যান্ডিডেট। 37তম বিসিএস ক্যান্ডিডেট। ওকে, তো পরীক্ষার হলে গিয়েছি। স্বভাবতই আমাকে তখন বিসিএস এর ক্যান্ডিডেটরা তেমন একটা চেনে না, কারণ আমি বিসিএস এর ক্লাস নেওয়া শুরু করেছি, বা ইউটিউবে অ্যাকচুয়ালি আমি ক্লাস নেওয়া শুরু করেছি 2017 সাল থেকে। ইউটিউবে ক্লাস নেওয়া শুরু করেছি 2017 সাল থেকে ইউটিউবে। আর বিসিএস এর জন্য পড়ানো শুরু করেছি 2019 সাল থেকে। সো স্বাভাবিকভাবেই আমাকে খুব একটা চিনবে না, এটাই স্বাভাবিক। অ্যাডমিশনের স্টুডেন্টরা আমাকে অনেক আগে থেকেই চেনে, কারণ 2010 সাল থেকে আমি অ্যাডমিশনের স্টুডেন্টদের পড়াই। এখন 2010 সালের ওই স্টুডেন্ট গুলো যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বা 2011, 12, 13 স্টুডেন্ট যারা কমপ্লিট করেছে গ্রাজুয়েশন, তারা হচ্ছে আমাকে চিনবে। এখন 2016 সালে আমি যখন পরীক্ষার হলে ঢুকি, পরীক্ষার হলে ঢুকার পরে আমি পরীক্ষার হলে বসলাম। আমার সিট ছিল হচ্ছে খিলগাঁও। তো বসলাম। বসার পরে হচ্ছে আমাকে পাশের জন বলতেছে, ভাই ম্যাথ দাগান, বাংলা কোশ্চেন অনেক কঠিন হয়েছে। ওই বছর আসলে বাংলা কোশ্চেন অনেক কঠিন হয়েছিল 37তম বিসিএস এর। ওকে, মানে তখনকার সময় বিবেচনা করলে খুব কঠিন হয়েছিল। তো এখন পরে আমি বললাম যে ভাই আপনি আপনারটা দেখেন, আমি আমারটা দাগাই, দেখি কি করি। এখন আমার তো কথা হচ্ছে, বাংলা কোশ্চেন যতই কঠিন হোক আমি তো স্টার্ট করবোই বাংলা দিয়ে, কারণ এক একজনের তো একটা স্ট্রং জোন থাকে। এখন আমার তো স্ট্রং জোনই হচ্ছে বাংলা। আমি তো শুরুই করবো বাংলা দিয়ে, আমার তো স্ট্রং জোনটাই হচ্ছে বাংলা। এখন পরে আমি বললাম যে জি ভাই, ইনশাল্লাহ শুরু করেন, আমি দেখছি। তো পরে আমি শুরু করলাম যে আমার তো স্ট্রং জোন বাংলা, আমি বাংলা দিয়ে শুরু করবো, কারণ আমি এত বছর ধরে পড়াচ্ছি। তো আলটিমেটলি আমার তো টার্গেট প্রশ্ন যতই কঠিন হোক বাংলা দিয়ে আমি শুরু করবো। তো পরে দেখি যে বাংলা কোশ্চেন 35টা কোশ্চেনের মধ্যে 32টা আমার কমন পড়ছে, আর বাকি 3টা কমন পড়ে নেই। 2টা দাগাইছি এর মধ্যে, আবার যে 3টা কমন পড়ে নেই এর মধ্যে 2টা দাগাইছি, একটা হয়েছে, একটা হয় নাই। এখন দুঃখের বিষয় হচ্ছে যেটা হয় নাই সেটা একটা সমাস। এখন কথা হচ্ছে ভাই, এমন কি সমাস আসলো যেটা আপনার হয় নাই, যেটা আপনি পারলেন না? আচ্ছা, এবার আসেন। সমাজটা ছিল পুষ্প সৌরভ। কি সমাজ ছিল? সমাজটা ছিল পুষ্প সৌরভ। এখন সারা জীবন পোলাপানরে পড়াইলাম যে ব্যাসবাক্য করবা না, অথচ পরীক্ষার হলে যে নিজেই চিন্তা করতেছে, আচ্ছা পুষ্প সৌরভের ব্যাসবাক্য কি? এখন আমার মধ্যে 2টা ব্যাসবাক্য আসছে। তখন অ্যাকচুয়ালি আমি পুরোপুরি টেকনিক নির্ভর ছিলাম না, মানে কিছুটা পড়াইতাম টেকনিক দিয়া, কিছুটা পড়াইতাম ব্যাসবাক্য দিয়া, কিছু কিছু সমাজ পড়াইতাম ব্যাসবাক্য দিয়া, কিছু কিছু সমাজ পড়াইতাম টেকনিক দিয়া। তো তখন আমার মাথায় এটার ব্যাসবাক্য আসছে যে পুষ্পের সৌরভ এটা হতে পারে, আবার পুষ্প শোভিত সৌরভ এটাও হতে পারে। এখন চিন্তা করতেছি, আচ্ছা পুষ্পের সৌরভ এটা তো অনেক সহজ হয়ে যায়, কিন্তু পুষ্প শোভিত সৌরভ এটা একটু কঠিন। আর পোলাপান যেহেতু বলতেছে প্রশ্ন কঠিন হয়েছে, আমার কাছে সহজ লাগতেছে কারণ আমি বাংলা নিয়ে চর্চা করছি এই জন্য, কিন্তু আসলে তো কোশ্চেন কঠিন হয়েছে। তো কোশ্চেন যেহেতু কঠিন হয়েছে, নিশ্চয়ই পুষ্পের সৌরভ এটা হওয়ার কথা না।
পুষ্প শোভিত সৌরভ, হয়তো এটাই হবে। এই চিন্তা করে দাগালাম পুষ্প শোভিত সৌরভ মধ্যপদলোপী কর্মধারায়। ওকে, এটা দাগিয়ে পরীক্ষার হল থেকে খাতা জমা দিলাম। খাতা জমা দিয়ে জাস্ট দরজার থেকে এক কদম বেরোইছি। এক কদম বেরোর পরে সাথে সাথে মনে পড়ছে এটা আমি কি করলাম, আমি তো ভুল করে আসছি। কেন? কারণ আমি নিজেই ষষ্ঠী তৎপুরুষ সমাসের একটা টেকনিক আগে স্টুডেন্টদের পড়াতাম, সেটা হচ্ছে সমস্ত পদের দুটি অংশের মধ্যে, লিখেন এবার টেকনিকটা লিখেন। সমস্ত পদের দুটি অংশের মধ্যে টেকনিক ওয়ান লিখেন। সমস্ত পদের দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে লজিক্যাল কম্বিনেশন, সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি লজিক্যাল কম্বিনেশন থাকে, লজিক্যাল কম্বিনেশন থাকে, লজিক্যাল কম্বিনেশন এটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হতে পারে যে যৌক্তিক সম্পর্ক, লজিক্যাল কম্বিনেশন বা যৌক্তিক সম্পর্ক। ঠিক আছে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি লজিক্যাল কম্বিনেশন বা যৌক্তিক সম্পর্ক থাকে, সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি লজিক্যাল কম্বিনেশন বা যৌক্তিক সম্পর্ক থাকে, তাহলে তা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস। সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি লজিক্যাল কম্বিনেশন বা যৌক্তিক সম্পর্ক থাকে, তাহলে তা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, ফাইন। এখন আসো, তাহলে এই যে সমস্ত পদের দুটি অংশের মধ্যে লজিক্যাল কম্বিনেশন বা যৌক্তিক সম্পর্ক আছে, এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন চিন্তা করে দেখি তো আমরা একটু, যেমন আমি যদি বলি দেখো কুকুর ছানা, তাহলে এবার চিন্তা করো তো ভাই, ছানাটা কোথা থেকে আসছে? কুকুর থেকে, তার মানে লজিক্যাল কম্বিনেশন আছে। আচ্ছা, যদি বলি আমি রাজপুত্র, তাহলে এবার চিন্তা করো তো পুত্রটা আসছে কোথা থেকে? রাজা থেকে, লজিক্যাল কম্বিনেশন আছে। যদি বলি হংসডিম্ব, তাহলে এবার চিন্তা করো ডিম্বটা আসছে কোথা থেকে? হংস থেকে। যদি বলি ছাগ দুগ্ধ, তাহলে দুগ্ধটা আসছে কোথা থেকে? ছাগল থেকে, লজিক্যাল কম্বিনেশন আছে। তাইলে রাজপুত্র, হংসডিম্ব, কুকুরছানা, ছাগ দুগ্ধ, মানে এগুলো সব কি বলো, একটা লজিক্যাল কম্বিনেশন আছে না? যদি বলি দেখো জীবনানন্দ, তাহলে জীবনানন্দ, এটা কিন্তু জীবনের আনন্দ এটাও হয়, আবার জীবনব্যাপী আনন্দ এটাও পাওয়া যায়। যাই হোক, তো লজিক্যাল কম্বিনেশন আছে, ওই লজিকে আমরা এটাও ধরতে পারি। আবার মনে করো আমি যদি বলি পুষ্প সৌরভ, তাহলে এবার চিন্তা করো পুষ্প সৌরভ, সৌরভটা আসছে কোথা থেকে? পুষ্প থেকে, তাহলে পুষ্পের সাথে সৌরভের লজিক্যাল কম্বিনেশন আছে না? নাই, আছে। তাহলে সেই লজিকে পুষ্প সৌরভ কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কিন্তু আমি তো দাগাই দিয়ে আসছি কি? কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়। আচ্ছা, এখন আসেন, মাথা তো পুরাই গরম আমার, কারণ আমার কথা হচ্ছে আমার যদি ইংলিশ 5টাও ভুল যায় আমার কোনো আফসোস নাই, কিন্তু বাংলা আমার একটা ভুল গেছে, আমার খুব আফসোস লাগতেছে। তো বাসায় এসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, যে সারা জীবন পোলাপান্ডার সমাস পড়াইছি, বেশবাক্য করবা না, অথচ আজকে পরীক্ষা হলে এসে নিজেই বেশবাক্য দিয়ে ধরা খেলাম। 1 মিনিট। আচ্ছা, তো পরে কি হয়েছে? তো তো পরে হচ্ছে মানে রাত্রেবেলা যখন স্ট্যাটাস দিছি, এখন স্ট্যাটাস দেওয়ার পরে ফেসবুকে যখন স্ট্যাটাস দিছি, সে সারা জীবন পোলাপান্ডার সমাস পড়েছি, বেশবাক্য করবা না, অথচ পরীক্ষা হলো আজকে বেশবাক্য করে নিজেই ধরা গেছি, পুষ্প সৌরভ আসছে। আচ্ছা, এরকম স্ট্যাটাস দিয়ে তো আমি তো এরপরে 1-1.5 ঘন্টা পর তারপর আবার মানে ফেসবুকে ঢুকছি, ঢুইকা দেখি কমেন্টের বন্যা বয়ে গেছে। কি কমেন্ট? এই তো এবার আসেন কমেন্ট কি। কমেন্টের সব কমেন্ট হচ্ছে আপনি নিশ্চয়ই ধ্রুব বইটি পড়েননি। মানে কমেন্ট দেখা মনটা চাইতেছিল যে কচু গাছে ফাঁসি দিই। ঠিক আছে, এখন তখন কিন্তু আমার অন্বেষণ বই ছিল না বা টেক্কা বই ছিল না। অন্বেষণ বই বের হয়েছে 2021-এ, টেক্কা বের হয়েছে 2023-এ। তো তখন হচ্ছে আমার একটাই বই ছিল ধ্রুব। তো পোলাপান তখন বলতেছে যে
আপনি নিশ্চয়ই ধ্রুব বইটি পড়েননি, ঠিক আছে। আবার একজন কমেন্টে লিখছে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই একবার ধ্রুব পড়ে যাওয়া উচিত ছিল। আবার মনে করেন একজন পুষ্প সৌরভ ধ্রুবর ষষ্ঠী তৎপুরুষ সমাসের কোথায় আছে সেখান থেকে বের করে সেটা হাইলাইটার দিয়ে দাগায় তারপর ছবি তুলে পোস্ট করছে। এই যে দেখুন ধ্রুব বইয়ের 236 পৃষ্ঠায় পুষ্প সৌরভটা আছে, এটা আপনার পড়ে যাওয়া উচিত ছিল। মানে মোট কথা হচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটা যেভাবে দিতে হয় এটা সবভাবে মোটামুটি কমেন্টের মাধ্যমে আমাকে তারা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই ঘটনার পর থেকে আমি মানে তওবা করছি যে জীবনে আর কোনোদিন এই ব্যাস বাক্য দিয়ে সমাজ নির্ণয় করতে যাব না। যত কষ্টই হোক আমি আস্তে আস্তে সব টেকনিক বের করব। এরপর হচ্ছে আস্তে 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 টেকনিক বের করতে 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 আজকের এই পর্যায়ে চলে আসছি। এখন কোন সমাসই আমরা ব্যাস বাক্য দিয়ে করি না, সব সমাসে আমি এখন টেকনিক দিয়ে পড়াই। কিন্তু এটা একদিন হয়নি, আস্তে আস্তে। যেমন আজকে ষষ্ঠী তৎপুরুষ সমাসের আমি আপনাকে 5টা টেকনিক পড়াবো, কিন্তু গত বছর পর্যন্ত কিন্তু আমি একটা টেকনিকই পড়াইতাম, এই যে শুধু এইটাই। সমস্ত মধ্যে দুটি অংশের মধ্যে লজিক্যাল কম্বিনেশন থাকলে বা যুক্তি সম্পর্ক থাকলে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। আমার গত সংস্করণের ধ্রুব বইও যদি কারো কাছে থাকে দেখবেন ওখানে ষষ্ঠী তৎপুরুষ সমাসের একটা টেকনিক দেওয়া আছে, কিন্তু এই বছরের নতুন বইতে দেখবেন ষষ্ঠী তৎপুরুষ সমাসের 5টা টেকনিক দেওয়া আছে। বুঝতে পারছেন? সো ব্যাপারটা হচ্ছে এইটা মনে করেন যে আস্তে 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 আজকের এই পর্যায়ে চলে আসছে, ঠিক আছে। এটা একদিনে হয় নাই, ওকে। আচ্ছা, আমি এখন আপনাকে কি করব, ষষ্ঠী তৎপুরুষের যতগুলো ট্রিক্স আছে আমি প্রত্যেকটা ট্রিক্স আপনাকে একটু মানে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। ষষ্ঠী তৎপুরুষের যতগুলো ট্রিক্স আছে প্রত্যেকটা ট্রিক্স বুঝিয়ে দিচ্ছি। এটা তো আমাদের 1 নম্বর ট্রিক্স গেল। সমস্ত দুটি অংশের মধ্যে কি বুঝবে, লজিক্যাল কম্বিনেশন বুঝবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ট্রিক্স গেল। 2 নম্বর ট্রিক্সটা দেখেন। 2 নম্বর ট্রিক্স হচ্ছে কি, সুবর্ণ আক্তার বলছে ভাইয়া ইনশাল্লাহ বিসিএস এর সময় আপনার ক্লাস করব, যদি আল্লাহ বাঁচায় রাখে। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এবং যদি এই পেশায় থাকি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমরা এখন ষষ্ঠী তৎপুরুষ সমাসের আচ্ছা তাহলে এবার আসেন আমরা তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাসের কোথায় যাব। আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাসের এখন যাব হচ্ছে পরের পয়েন্টে। দেখেন পরের পয়েন্টে কি আছে, ষষ্ঠী তৎপুরুষ সমাসের পরের পয়েন্টে কি আছে, টেকনিক নাম্বার 2। টেকনিক নাম্বার 2 তে আছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের টেকনিক নাম্বার 2 তে আছে যে সমস্ত পদের রাজ শব্দটা থাকলে, কি থাকলে ভাই, সমস্ত পদে রাজ সমস্ত পদে রাজ শব্দটা থাকলে, সমস্ত পদে রাজ শব্দটা থাকলে তা ষষ্ঠী তৎপুরুষ। সমস্ত পদে রাজ শব্দটা থাকলে তা ষষ্ঠী তৎপুরুষ, ঠিক আছে। রাজ শব্দটা থাকলে সেটা কি, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। যেমন দেখেন আমি যদি বলি রাজপুত্র, অথবা যদি বলি দেখেন রাজহংস, ঠিক আছে, রাজহংস। অথবা যদি বলি দেখেন রাজপথ, যদি বলি রাজপথ, অথবা রাজপুত্র, আচ্ছা রাজপুত্র বলছি, যদি বলি রাজকন্যা, যদি বলি রাজকন্যা, যদি বলি রাজকুমার, যদি বলি রাজকুমার, অথবা যদি বলি রাজকুমার, অথবা রাজকুমারী, রাজপুত্র, রাজহংস, রাজপথ, রাজকন্যা, ঠিক আছে, রাজপুত্র, রাজহংস, রাজপথ, রাজকন্যা, রাজকুমার, রাজকুমারী, ঠিক আছে। যদি বলি রাজমাতা শিবগামী দেবী, ঠিক আছে, শিবগামী দেবী আবার লেখার দরকার নাই, খালি রাজমাতা এইটুক লিখেন। রাজমাতা হচ্ছে কে, বাহুবলীর আম্মা, ঠিক আছে, রাজমাতা শিবগামী দেবী, ওকে। তাহলে রাজমাতা। যদি বলি রাজবংশ, ঠিক আছে, রাজবংশ, অথবা যদি বলি রাজদূত, ঠিক আছে, রাজদূত মানে রাজার দূত। দেন হচ্ছে রাজকোষ, ঠিক আছে, রাজকোষ, অথবা রাজদ্রোহ মানে রাজার বিদ্রোহ, ঠিক আছে, যদি বলি রাজদ্রোহ, ঠিক আছে, বা যদি বলি রাজবাহন, মানে মোট কথা হচ্ছে সমস্ত পদে রাজ আছে মানেই ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে। হ্যাঁ, তবে এই যে রাজপথ, রাজহংস, হ্যাঁ রাজপথ, রাজহংস, যদি বলি রাজনীতি, অথবা ধরো যদি বলি রাজধানী, তাহলে এগুলো হচ্ছে কি, রাজধানী, এগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলো, এগুলো কি ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাইয়া রাজ কি শেষে থাকলেও হবে? ভাইয়া ব্যাপারটা হচ্ছে রাজ প্রথমে বা শেষে এটা কোনো বড় কথা না, রাজ শেষেও থাকতে পারে প্রথমেও থাকতে পারে। হ্যাঁ, এটা তো তুমি সবগুলো দেখলা, রাজ প্রথমে আছে শেষেও থাকতে পারে। যেমন আমি যদি বলি দেখো বঙ্গরাজ, আমি যদি বলি বঙ্গরাজ, তাহলে এবার দেখো বঙ্গরাজ, ওকে। অথবা আমি যদি বলি বঙ্গরাজ, অথবা আমি যদি বলি যে যদি বলি জাপান রাজ, ঠিক আছে, জাপান রাজ। জাপান রাজ মানে জাপানের রাজা, বঙ্গরাজ মানে বঙ্গের রাজা। তাহলে এগুলো কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। বঙ্গের রাজা, বঙ্গরাজ, ওকে। তারপর হচ্ছে আহ জাপান, জাপান রাজ, জাপান রাজ, জাপানের রাজা, জাপান রাজ, ওকে। এগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এখন আসো এই রাজ নিয়ে যতগুলো আছে এগুলোর মধ্যে একটা জায়গায় তোমার একটু প্যাচ লাগতে পারে। সেটা কি? একটা জায়গায় তোমার একটু প্যাচ লাগতে পারে, সেটা হচ্ছে ব্যাস বাক্য নির্ণয়। এখন ব্যাস বাক্য নির্ণয়টা কি সেটা আমি একটু বলি, তারপরে তোমাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, ব্যাস বাক্য ষষ্ঠী তৎপুরুষ সমাসে জাস্ট খালি মাঝখানে একটা র বসে দিব, সেটা ঠিক আছে। কিন্তু প্রবলেমটা কোথায় দেখো, রাজার পুত্র এটা ঠিক আছে, এটা হচ্ছে রাজার কন্যা, রাজার কুমার, রাজার কুমারী, রাজার মাতা, রাজার বংশ, রাজার দূত, রাজার কোষ, দেন হচ্ছে রাজার বাহন, রাজার দ্রোহ, দেন হচ্ছে এই যে এইগুলাতে কিন্তু একটু ঝামেলা আছে। এটা কি রাজার হংস নাকি এটা হংসের রাজা? এটা কিন্তু রাজার হংস না, এটা কিন্তু কি, এটা হচ্ছে হংসের রাজা। এটা রাজার হংস না, এটা কি, এটা হচ্ছে হংসের রাজা। এবার দেখো, এটা কিন্তু রাজপথ না, এটা হচ্ছে পথের রাজা। এটা রাজপথ না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পথের রাজা। এটা রাজনীতি না, এটা হচ্ছে নীতির রাজা। এটা রাজনীতি না, এটা হচ্ছে নীতির রাজা। এটা রাজধানী না, এটা হচ্ছে ধানির রাজা। এটা রাজধানী না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধানির রাজা। তাইলে সরি, এটা রাজধানী না, এটা হচ্ছে আমার রাজার ধানী। এটা হচ্ছে রাজার ধানী, এইটা হচ্ছে ধানির রাজা হবে না, এটা রাজার ধানী হবে। এখন কথা হচ্ছে কেন ভাই, এটা যেমন রাজার নীতি হবে না, এটা হবে নীতির রাজা, তাহলে এটা কেন ধানির রাজা হবে না, এটা কেন রাজার ধানী হবে? আচ্ছা, এই ব্যাপারটা একটু বলি। দেখেন, রাজহংস দ্বারা আসলে রাজার হাঁসকে বোঝাচ্ছে না, হাঁসের মধ্যে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ সেটা বোঝাচ্ছে, তো সেই হিসাবে এটা হচ্ছে হংসের রাজা হবে। রাজপথ দ্বারা রাজা যে পথ দিয়ে হাঁটে বা রাজা যে পথ নির্মাণ করছে সেটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে হচ্ছে পথের মধ্যে যেটা মেইন পথ, প্রধান সড়ক, সেটাকে বলা হচ্ছে রাজপথ। সেই জন্য রাজপথ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে, ওকে ফাইন। তারপর হচ্ছে রাজনীতি। রাজনীতি দ্বারা এটা বোঝাচ্ছে না যে রাজা যেই নীতিটা অনুসরণ করে সেটাই রাজনীতি। রাজনীতি দ্বারা বোঝাচ্ছে যে সর্বশ্রেষ্ঠ যে নীতি সেটাই হচ্ছে রাজনীতি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে রাজা যে নীতি অনুসরণ করে সেটাই রাজনীতি। বাংলাদেশের ক্ষেত্রে আসলে রাজনীতি কখনোই সর্বশ্রেষ্ঠ ছিল না, থাকবে কিনা বা হবে কিনা আল্লাহ মাহবুদ জানে, বলতে পারি না। ওকে ফাইন, তো রাজনীতি। এখন রাজধানীর যে ব্যাপারটা, ধানী মানে কি এটা তোমাকে বুঝতে হবে। ধানী মানে হচ্ছে স্থান, ধানী মানে কি, স্থান। এখন তুমি চিন্তা করো, রাজধানী কি স্থানের রাজা নাকি রাজধানী দ্বারা ধানী মানে রাজার স্থান এটা বুঝায়? তুমি চিন্তা করো, ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই না? বাংলাদেশের রাজধানী কি ঢাকা। এখন ঢাকা অর্থাৎ এই যে স্থানটা, ঢাকা স্থানটা কোন দিক থেকে বাংলাদেশের উত্তম জায়গা তুমি বলো? রাজশাহী শিক্ষার দিক থেকে ঢাকার চেয়ে আগানো, ঠিক আছে। রাজশাহী, রংপুর শিক্ষার দিক থেকে, বিশেষ করে রাজশাহী ঠিক শিক্ষার দিক থেকে ঢাকার থেকে আগানো। চট্টগ্রাম অর্থনীতির দিক থেকে ঢাকার চেয়ে আগানো, বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে, ঠিক আছে। তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়েও বরিশাল এবং রাজশাহী দুটোই ঢাকার থেকে আগানো। ঢাকা হচ্ছে কি দুর্গন্ধের দেশ, মানে দুর্গন্ধের জায়গা, যানজটের জায়গা, ঠিক আছে। তারপর হচ্ছে দূষণের জায়গা। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মানে মনে করো যে ঢাকা, এটা হচ্ছে ঢাকা দূষণ। তারপর হচ্ছে মনে করো যে দুর্গন্ধ, দূষণ, আর হচ্ছে যানজট, যানজটের শহর হচ্ছে ঢাকা। তাইলে ব্যাপারটা হচ্ছে ঢাকা কোন দিক থেকে অন্য জায়গার থেকে উন্নত বা অন্য জায়গা থেকে ইয়া, তাহলে তারপরেও ঢাকাকে রাজধানী কেন বলা হয়? কারণ বাংলাদেশের যেই এলাকার এমপি হোক না কেন, যেই এলাকার রাজাই হোক না কেন, সেই রাজা থাকে কোথায়? সেই রাজা থাকে হচ্ছে ঢাকায়। এই জন্য বলা হয় ঢাকাটা হচ্ছে কি রাজার ধানী, মানে ধানী মানে স্থান। তো আলটিমেটলি রাজার যে ধানী সেটা হচ্ছে রাজধানী। কথা কি ক্লিয়ার? তুমি খেয়াল করে দেখো, বাংলার রাজধানী কখনো ছিল সোনারগাঁ, কখনো মুর্শিদাবাদ, কখনো এই জায়গা, কখনো সেই জায়গা, তাইলে কখনো জাহাঙ্গীরনগর। তাইলে এই যে বাংলার রাজধানী কখনো মুর্শিদাবাদ, কখনো এই জায়গা, কখনো সেই জায়গা, তাহলে এখন এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? যখন যে রাজা যে এলাকায় ছিল তখন সেটার উপর বেস করে হচ্ছে রাজধানী নির্ণয় করা হতো। কথা বুঝতে পারছো? রাজা মুর্শিদাবাদে থাকে তাহলে বাংলাদেশের রাজধানী হচ্ছে মানে বাংলার রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ। রাজা জাহাঙ্গীরনগর থেকে তাহলে বাংলার রাজধানী হচ্ছে জাহাঙ্গীরনগর, এরকম। তাহলে ব্যাপারটা হচ্ছে রাজধানী দ্বারা কিন্তু রাজার ধানী বোঝাচ্ছে
ধানির রাজা না। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? একটু জানাও আমাকে। ব্যাসবাক্য করলে হংসের রাজাই দিতে হবে। এই পর্যন্ত আগে বলো ক্লিয়ার হয়েছে কিনা, এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? তবে সবসময় যে রাজা থাকলে সেটা ষষ্ঠী তৎপুরুষ হবে তা না, কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখো, আমি যদি বলি কিছু ব্যতিক্রম আছে, যেমন মনে করো আমি যদি বলি দেখো মহারাজ, আমি যদি বলি মহারাজ, অথবা যদি বলি যুবরাজ, ঠিক আছে, যুবরাজ মহারাজ, যুবরাজ মহারাজ যুবরাজ, ঠিক আছে। এখন দেখো মহারাজ কিন্তু মহান যে রাজা, কর্মধারয় সমাস। যুবরাজ যুবক যে রাজা, কর্মধারয় সমাস। এগুলো কিন্তু আসলে ষষ্ঠী তৎপুরুষ না, এগুলো কিন্তু কি ষষ্ঠী তৎপুরুষ না। মিনু খান বলছে আপনার বিসিএস এর হিস্ট্রি গুলো শুনতে চাই। আমার বিসিএস হিস্ট্রি তো বললামই, ওই যে তারপরে কি ফেল, কৃতিত্বের সাথে ফেল। আমি তো বিসিএস পরীক্ষা দিতে গেছি নিজেকে যাচাই করার জন্য না, মানে আমি বিসিএস পরীক্ষা দিতে গেছি যে আব্বা আম্মা বলছে একটা বিসিএস পরীক্ষা দিতে হবে, না দিলে সমাজে একটু এটা কেমন একটা ভাব, মানে সবাই দিচ্ছে, আমি যদি এটা না দিই অন্তত জীবনে একটা বিসিএস পরীক্ষা, ঠিক আছে, এই জন্য বিশেষ পরীক্ষা দিতে গেছি। আমি তো বিশেষ পরীক্ষা দিয়া চাকরি বাকরি নেওয়ার নিয়তে বিশেষ পরীক্ষা দিতে যাই নাই, বা আমি ওইরকম পড়াশোনাও করি নাই বিশেষ এর জন্য। আমি খালি বাংলা সারা পড়াশোনা করবো কখন, সারাদিন পড়াইতাম, স্টুডেন্ট সারাদিন পড়াইছি, তাহলে বিশেষ পরীক্ষা দিব কি, পড়বো কি? আলটিমেটলি আমাদের মনে করেন পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে হচ্ছে মনে করেন যে শুধুমাত্র বাংলা কি অবস্থা এটা দেখছি, ওকে ফাইন, 35টার মধ্যে 32টা পারছি, ঠিক আছে, তার মানে আমি ভালো পারি, ওই পর্যন্তই। বুঝতে পারছেন? কৃতিত্বের সাথে ফেল, কৃতিত্বের সাথে ফেল। বাংলায় পাইছি 33-35-এর মধ্যে, ইংলিশে ফেল, ঠিক আছে। মানে আলটিমেটলি একক ভাবে তার নাম্বার দেয় নাই, তবে কনফার্ম যে ইংলিশে ফেল করছি, নাম্বার তো আর প্রকাশ করে নাই, তবে কনফার্ম ফেল, ঠিক আছে। ওকে ফাইন। আচ্ছা যাই হোক, আসেন তাহলে আমরা হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে এতক্ষণ যাবত এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি ভাই, ক্লিয়ার? এই যে আলামিন বলছে ভাইয়া মহারাজ যুবরাজ রাজর্ষি এগুলা কি হবে? এই যে দিচ্ছি তো, আমি দিচ্ছি তো, কিছু ব্যতিক্রম তো আছে, আমি তো দিচ্ছি, শুধু যে এটা তোদেরকে দিচ্ছি তা তো না, বিশেষ শুধু। আচ্ছা হ্যাঁ, যদি বিসিএসটা শুধু বাংলায় হইতো রে, একদম বিসিএসটা যদি শুধু বাংলায় হইতো, মানে যদি এমন হইতো বা এমন যদি হইতো যে বিসিএস 200 মার্কের পরীক্ষা, বাংলা 190 নাম্বার, বাকি ইংলিশে 5, জিকেতে 5, 5-5-10, ইনশাল্লাহ খেলা একটা হয়ে যেত, খেলা একটা হয়ে যেত তাহলে, ঠিক আছে। কিন্তু সেটা তো হয় না, এখন কিছু করার নাই। আচ্ছা দেখো, ব্যতিক্রম যে এটা 3টা ব্যতিক্রম আছে, রাজর্ষি, তারপর হচ্ছে যুবরাজ মহারাজ। এই যে যুবরাজ মহারাজ তো বলেছি, রাজর্ষিও আছে। রাজর্ষি কি? রাজর্ষি হচ্ছে যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, এটা কিন্তু আমরা আগেই পড়েছি, যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। এই যে এটার মধ্যে কিন্তু রাজমিস্ত্রি হবে, এই যে এটার মধ্যে কিন্তু রাজমিস্ত্রি হবে, এই যে দেখো রাজমিস্ত্রি, ঠিক আছে, মানে মিস্ত্রির রাজা, রাজমিস্ত্রি। এটা কি হবে? এটা হচ্ছে মিস্ত্রির রাজা, রাজমিস্ত্রি। ওকে, রাজমিস্ত্রি, মিস্ত্রির রাজা, রাজমিস্ত্রি। ওকে ওকে ফাইন, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছি? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছি? ওকে ফাইন, জি ভাই, 2টা পয়েন্ট আমরা ক্লিয়ার হয়েছি। এই 2টা পয়েন্ট আমরা ক্লিয়ার, মানে আমরা তো টেকনিক 2 পড়লাম মাত্র, এবার টেকনিক 3। টেকনিক 3 কি দেখেন, টেকনিক 3 হচ্ছে, টেকনিক 3 হচ্ছে সমস্ত পদের দুটি অংশের মধ্যে যদি, মানে এটা বোঝায় যে এটা একটা অংশ, সমস্ত পদের দ্বিতীয় অংশটা প্রথম অংশের একটা অংশ, এরকম বোঝাবে। সমস্ত পদের দুটি অংশের মধ্যে এটা কি থাকবে, এটা এটা একটা অংশ, এরকম বোঝাবে।
আচ্ছা, কথাটা কিভাবে লিখেছিলাম, স্থান কাল পাত্রের অংশ বুঝালে, হ্যাঁ এটা বেটার হয়। স্থান কাল পাত্রের অংশ বুঝালে, এটা হচ্ছে স্থান কাল ও পাত্রের, স্থান কাল ও পাত্রের, স্থান কাল ও পাত্রের অংশ বুঝালে, স্থান কাল ও পাত্রের অংশ বুঝালে, স্থান কাল ও পাত্রের অংশ বুঝালে তা ষষ্ঠী তৎপুরুষ, তা ষষ্ঠী তৎপুরুষ। স্থান কাল ও পাত্রের অংশ বুঝালে তা ষষ্ঠী তৎপুরুষ, স্থান কাল ও পাত্রের অংশ বুঝালে তা ষষ্ঠী তৎপুরুষ। ঠিক আছে, যেমন যেমন দেখো, আমি যদি বলি দেখো পুকুর ঘাট, তাহলে এবার চিন্তা করে দেখো তো, পুকুর ঘাটের মধ্যে যে মানে ঘাটটা, মনে করো এটা পুকুর, হ্যাঁ এটা পুকুর, তো পুকুরের মধ্যে এই যে মনে করো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে একটু ইয়া করে করে নিচে নামছে, তো এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুকুর ঘাট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পুকুর ঘাট। তো এই যে পুকুর ঘাটটা, তোমরা সিঁড়ি দিয়ে নিচে নেমেছো, তো এই পুকুর ঘাটটা কি পুকুরের একটা অংশ না? এই পুকুর ঘাটটা কিন্তু পুকুরের একটা অংশ, ঘাটটা হচ্ছে পুকুরের একটা অংশ, সেই কারণে এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। তবে মনে রাখতে হবে, যদি বলে পুকুর ঘাট না বলে খেয়া ঘাট, এখন খেয়া ঘাটটা কিন্তু, খেয়া ঘাটটা কিন্তু মানে ঘাটটা কিন্তু খেয়ার কোনো অংশ না। খেয়া ঘাট মানে বুঝছো, মানে মনে করো যে, মনে করো যে এটা হচ্ছে নদীর পার, তো এইখানে এসে মনে করো যে ওই সব নৌকাগুলো একসাথে থাকে আর কি, সব নৌকাগুলো একসাথে থাকে, এটাকে বলা হচ্ছে খেয়া ঘাট, এটাকে বলা হয় কি, এটাকে বলা হচ্ছে খেয়া ঘাট। তো এই যে খেয়া ঘাট যেটা, তো খেয়া ঘাটের মধ্যে কিন্তু এটা কিন্তু খেয়ার কোনো অংশ না। মনে করো খেয়া কিন্তু আলাদা এখানে আছে, এটা কিন্তু খেয়া মানে ঘাটের কোনো অংশ না, বা মানে ঘাটটা খেয়ার কোনো অংশ না, কিন্তু এখানে দেখো ঘাটটা কিন্তু পুকুরের একটা অংশ। সো খেয়া ঘাট যখন বলবে তখন হবে হচ্ছে এটা মধ্যবর্তী কর্মধারা হয়, যে খেয়া পারাপারের ঘাট। যদিও অনেক বইতে খেয়া ঘাট এটার বেশ বাক্য শুধু এরকম দেওয়া আছে যে খেয়ার ঘাট, খেয়া ঘাট ষষ্ঠী তৎপুরুষ, কিন্তু এটা বেস্ট আনসার হচ্ছে খেয়া পারাপারের ঘাট, খেয়া ঘাট মধ্যবর্তী কর্মধারায়। আর পুকুর ঘাট এটা হচ্ছে আহ ষষ্ঠী তৎপুরুষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। ও, আলামিন বলছে ভাইয়া ব্যতিক্রম তিনটা যে কর্মধারার সমাস, এই তিনটা আমি কিভাবে বুঝবো? তো না বুঝার কি আছে, একদম সিম্পল একটা বিষয়, তোদেরকে কর্মধারার সমাসের মধ্যেও তো আমি এটা সাধারণ কর্মধারায় গত ক্লাসে পড়াইছি, এটা রাজর্ষি, রাজা যোগ মানে যিনি রাজা তিনি ঋষি, রাজাও নাউন ঋষিও নাউন। সাধারণ কর্মধারার মধ্যে পড়াইছি না, রাজাও নাউন ঋষিও নাউন, লাস্টের ক্লাসে তো গতকালকের ক্লাসে উদাহরণ দিছি। মহারাজ, চিন্তা কর মহান কি অ্যাডজেক্টিভ, রাজা কি নাউন, তাহলে মহান যে রাজা মহারাজ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপরে দেখ যুবকরা, যুবরাজ, যুব হচ্ছে কি অ্যাডজেক্টিভ, রাজা কি নাউন, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যুবক যে রাজা যুবরাজ, শেষ। গত ক্লাসে তো পড়ালাম। বলো জিনিসটা কি বুঝছো না বুঝো নাই? স্থান কাল পাত্র, এটা এটা এটার ব্যাপারটা কি ক্লিয়ার? খেয়া কি নৌকা, হ্যাঁ বলা যায়, ভেলা মতো আর কি যেটা, বা খেয়া পার নৌকা, নৌকাকে খেয়া বলা যায়, হ্যাঁ নৌকাকে বলা যায়। আল্লাহ, হ্যাঁ আরো কিছু উদাহরণ দিব তো, এই যে দেখো, যদি বলি প্রস্তর খণ্ড, যদি বলি প্রস্তর খণ্ড, প্রস্তর খণ্ড মানে বুঝো, খণ্ড মানে টুকরা, প্রস্তর মানে পাথর, তার মানে প্রস্তর খণ্ড মানে কি পাথরের টুকরা। ঠিক সেম আমি যদি বলি উপল খণ্ড, উপল মানেও কি, উপল মানে হচ্ছে মানে কি বলে এই নক্ষত্রের টুকরা যেটা উপল, ঠিক আছে, উপল মানে এটা নক্ষত্র না বলে এটাকে পাথর হিসেবে ব্যবহার করা যায়। তো উপল খণ্ড মানে, খণ্ড মানে কি টুকরা, তাহলে যে উপল খণ্ড, প্রস্তর খণ্ড, খেয়া ঘাট, পুকুর ঘাট স্থান কাল বা পাত্রের অংশ বুঝাবে। স্থান কাল বা পাত্রের কি বুঝাবে? অংশ বুঝাচ্ছে। যদি স্থান কাল বা পাত্রের অংশ বোঝায় তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্থান কাল বা পাত্রের অংশ বোঝালে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ভাইয়া ঠক 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 ঠক, আমি তো বললামই রাজমিস্ত্রিরা কাজ করতেছে, বললাম না, তো একটু সাউন্ড হবেই আজকে। আচ্ছা, অপরাহ্নটা একটু বুঝাই দেন, একজন বলছে। অপরাহ্ন বুঝাই দিচ্ছি, কিন্তু তোরে আমি গুলি করতাম সামনে পাইলে, সেটা হচ্ছে তুই অপরাহ্ন বানান ভুল লিখছস কেন? নত্য সত্য বিধান পড়ায় তাহলে আমার কৃতিত্বটা কোথায়?
আমি নত্য সত্য বিধান পড়াইছি, দিলে আমার কৃতিত্বটা কোথায়? তুই যে অপরাহ্ন বানানটা ভুল লিখছস, তোর তো সামনে পাইলে আমি গুলি করতাম। অপরাহ্ন বানানে তুই দন্তন্য দিছস কেন? হ্যাঁ, অপরাহ্ন বানানটা কি মূর্ধন্য না? এই যে দেখো অপরাহ্ন, এরকম হবে অপরাহ্ন। দেখো অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, এগুলো সব কিন্তু কি এই যে স্থান কাল পাত্রে, যে কালের, কাল মানে সময়, এগুলো কিন্তু কিসের অংশ? কালের অংশ। এখন দেখো যেমন কি, মনে করো এটা পুরো দিন, মনে করো এটা পুরো দিন, দিনের এই অংশটা হচ্ছে দিনের এই অংশটা হচ্ছে মনে করো পূর্বাহ্ন, এটা হচ্ছে মনে করো মধ্যাহ্ন, এটা হচ্ছে মনে করো অপরাহ্ন, এটা হচ্ছে মনে করো অপরাহ্ন, আর এটা হচ্ছে মনে করো সায়াহ্ন। ঠিক আছে? আচ্ছা দেখো, অপরাহ্ন, পূর্বাহ্ন, সায়াহ্ন, মধ্যাহ্ন, তাহলে এই যে পূর্বাহ্ন বলি আর অপরাহ্ন বলি আর মধ্যাহ্ন বলি আর সায়াহ্ন বলি, যাই বলি, এটা তো পুরো দিনের একটা অংশ, অংশ না? এই যে এইটুকু অংশ, এই অংশটা কি পূর্বাহ্ন, এই পূর্বাহ্ন অংশটা কি পুরো দিনের একটা অংশ না? সো তার মানে এটা কি? এটা হচ্ছে মানে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, একটা অংশ বোঝাচ্ছে, স্থান কাল বা পাত্রের অংশ বোঝালে সেটা কি হবে? সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। মোবাইলে চার্জ নাই, মোবাইল গেছে অফ হয়ে, কি যে দুঃখের মধ্যে আছি। ওকে, আপাতত তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, মোবাইলে চার্জ নাই, সো জাস্ট খালি ইয়া করো, তাহলেই হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে কি পুকুরঘাট, খেয়াঘাট, প্রস্তরখণ্ড, অপরাহ্ন, পূর্বাহ্ন, এগুলো হচ্ছে স্থান কাল বা পাত্রের অংশ বোঝাচ্ছে। স্থান কাল বা পাত্রের অংশ বোঝালে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে? এরকম অনেক আছে, দেখো এই যে অর্ধ দিবস মানে দিবসের অর্ধেক, একটা অংশ বোঝাচ্ছে। অর্ধপথ মানে পথের অর্ধেক, একটা অংশ বোঝাচ্ছে। অর্ধভাগ, ভাগের অর্ধেক। পাষাণ স্তূপ, পাষাণ স্তূপ, পাষাণ মানে বুঝো, পাষাণ মানে হচ্ছে পাথর, তাহলে পাথরের একটা স্তূপ বোঝাচ্ছে, একটা অংশ বোঝাচ্ছে। ঠিক আছে? এরপর দেখো মাছ দরিয়া মানে দরিয়ার মাঝপথ মানে দরিয়ার অর্ধেক বুঝাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা গেল আমাদের টেকনিক নাম্বার 3, এটা গেল কি টেকনিক নাম্বার 3। এরপর টেকনিক নাম্বার 4। টেকনিক নাম্বার 4 হচ্ছে আহ আচ্ছা ভালো কথা, ও না ঠিক আছে, আমি তো এখানে সমস্ত ওদের শুরুতে বা শেষে দিচ্ছি, ঠিক আছে, ওকে ফাইন। টেকনিক নাম্বার আহ টেকনিক নাম্বার 4 হচ্ছে, টেকনিক নাম্বার 4 হচ্ছে এখানে বহুবচনবাচক শব্দ থাকলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সেটা কি ভাই? বহুবচন। টেকনিক নাম্বার 4, টেকনিক নাম্বার 4 হচ্ছে বহুবচন বোঝালে, বহুবচন বোঝালে, বহুবচন বোঝালে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন প্রশ্ন হচ্ছে ভাই বহুবচন বোঝালে যেমন কি? বহুবচন বোঝালে যেমন কি? যেমন খেয়াল করো তো ভাই, বহুবচন বোঝালে সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, যেমন কি হবে? যেমন আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, ব্রজ। তোমাদের মনে আছে বহুবচনবাচক শব্দগুলো? এই বহুবচনবাচক শব্দগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন কি? যেমন মনে করো আমি যদি বলি দেখো পুস্তকাবলী, আমি যদি বলি ধরো পুস্তকাবলী, ধরো আমি বললাম পুস্তকাবলী, ঠিক আছে, পুস্তকাবলী, তাহলে এবার দেখো মানে এটা মানে এটা কি? এটা হচ্ছে বহুবচন আছে। তারপরে দেখো আমি যদি বলি কবিতা গুচ্ছ, ঠিক আছে, যদি বলি কবিতা গুচ্ছ, তাহলে কবিতা গুচ্ছ, তাহলে পুস্তকাবলী, কবিতা গুচ্ছ। ওকে, পুস্তকাবলী, কবিতা গুচ্ছ। তারপর হচ্ছে ধরো আহ যদি বলি আহ যদি বলি হস্তিযুধ, যদি বলি হস্তিযুধ, ঠিক আছে, অথবা যদি বলি পঙ্গপাল, যদি বলি পঙ্গপাল, মানে মোট কথা হচ্ছে সমস্ত পদের দ্বারা কি বুঝাবে? সমস্ত পদের দ্বারা বহু বচন বুঝাবে। এই যে দেখো পুস্তকাবলী, এগুলো বেশ বাক্য করলে হবে পুস্তকের আবলী, কবিতার গুচ্ছ, হস্তির যুধ, পঙ্গের পাল, পঙ্গ মানে মশা। তাহলে এগুলো সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি বুঝাবে? সব ষষ্ঠী তৎপুরুষ। এন্ড লাস্ট ওয়ান, সেটা হচ্ছে 5 নাম্বার, যেটা লাস্ট ওয়ান, যেটা টেকনিক 4। এরকম কিন্তু অনেক উদাহরণ আছে বইয়ে, বইয়ে অনেক উদাহরণ আছে, এগুলো তোমরা একটু দেখে নিতে পারো। জলরাশি, শিক্ষকগণ, বৃক্ষরাজি, ঠিক আছে, তার কাছে পণ্ডিত মহল, ছাত্রবৃন্দ, গুণগ্রাম, এগুলো সব হয়। আচ্ছা 5 নম্বর যেটা, সমস্ত পদের শেষে যদি শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা, শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা, T5, T5 হচ্ছে সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে, সমস্ত পদের শেষে যদি, সমস্ত পদের শেষে যদি শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা, শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা, শিশু, দুগ্ধ, ডিম্ব, শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা, সমস্ত পদের শেষে যদি শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা থাকে, সমস্ত পদের শেষে যদি শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা থাকে, তাহলে তা, সমস্ত পদের শেষে যদি শিশু, দুগ্ধ, ডিম্ব, ছানা থাকে, তাহলে তা ষষ্ঠী তৎপুরুষ, তাহলে তা
ষষ্ঠী তৎপুরুষ, তাহলে তা ষষ্ঠী তৎপুরুষ। সমস্ত পদের শেষে যদি শিশু দুগ্ধ ডিম্ব ছানা থাকে তাহলে তা ষষ্ঠী তৎপুরুষ। কথা বুঝতে পারছো? শিশু দুগ্ধ ডিম্ব ছানা যেমন কি, যেমন দেখো আমি যদি বলি মাতৃদুগ্ধ অথবা হংস ডিম্ব, তারপর হচ্ছে ছাগ দুগ্ধ, ঠিক আছে, তারপর হচ্ছে মানব শিশু মানে কি মানবের শিশু এরকম, ঠিক আছে, তারপর হচ্ছে ছানা, যেমন মনে করো কুকুর ছানা, ছানা আছে, অর্থাৎ শিশু দুগ্ধ ডিম্ব ছানা, এই চারটা থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাস সমস্ত পদের শেষে। সমস্ত পদের শেষ যদি এই চারটা থাকে তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস গেল। এটা কি গেল? এটা গেল হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে ফাইন, এটা কি গেল? এটা গেল হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষে এখানে একটা এডিট আছে, একটু এডিটটা করে নাও। সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষের ট্রিক্সের মধ্যে একটু এডিট আছে বইয়ের মধ্যে, যাদের কাছে বইটা আছে বইটা এডিট করে নাও। সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ, সেটা হচ্ছে সমস্ত পদের প্রথম অংশের, মানে এখানে আমি বলছি সমস্ত পদের প্রথম অংশ কে, বাট প্রশ্নটা প্রথম অংশ কে না, সমস্ত পদের প্রথম অংশের বদলে, ঠিক আছে, প্রশ্ন মানে টেকনিকটা হবে এরকম যে সমস্ত পদের প্রথম অংশের বদলে, প্রথম অংশের বদলে, সমস্ত পদের প্রথম অংশের বদলে, ঠিক আছে, প্রথম অংশের বদলে যদি প্রথম অংশের বদলে যদি কোথায়, সমস্ত পদের প্রথম অংশের বদলে যদি কোথায় কখন, কিভাবে দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্নগুলো যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন দেখো আমি যদি বলি গাছ পাকা, আমি যদি বলি কি বলো, গাছ পাকা, তাহলে এবার চিন্তা করো তো ভাই, কোথায় পাকা? গাছে পাকা, তার মানে সপ্তমী তৎপুরুষ সমাস। যদি বলি আমি দেখো রাত কানা, তাহলে এবার বলো কখন কানা? রাতে কানা। যদি বলি আমি মানে এই যে সমস্ত প্রথম অংশের বদলে আমি কোথায় কখন বসাচ্ছি, এই যে এটার বদলে বসাচ্ছি কোথায় পাকা? গাছে পাকা। কখন কানা? রাতে কানা, এটা পরিবর্তে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে গাছ পাকা, রাত কানা। যদি বলি বস্তা পচা, তাহলে এবার বলো কিভাবে পচা বা কোথায় পচা? বস্তায় পচা, মানে বস্তা পচা। কিভাবে পচা? বস্তায় পচা, ঠিক আছে, বা কোথায় পচা? বস্তায় পচা। তাহলে রাত কানা, গাছ পাকা, বস্তা পচা। যদি বলি বুক পকেট, তাহলে এবার চিন্তা করো কোথায় পকেট? বুকে পকেট। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো সব হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এগুলো সব কি বলো? এগুলো সব হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসটা কি? এটা হচ্ছে সমস্ত পদের প্রথম অংশের বদলে যদি কোথায় কখন কিভাবে দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সবাই কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। সবাই কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। আমি একটু কমেন্ট গুলো চেক করে আসতেছি, মোবাইলে চার্জ হচ্ছে তো, তাই আসলে আমি এখানে এসে এসে কমেন্ট গুলো চেক করতে হচ্ছে। কম্পিউটারের সামনে বসে কম্পিউটার চেক করতে হচ্ছে। সবাই কি বুঝতে পেরেছো? একটু জানাও আমাকে। আচ্ছা, একজন বলছে ভাই ইচড়ে পাকা। হ্যাঁ, ইচড়ে পাকা, ইচড়ে পাকা তো ইচড়ে পাকা, হ্যাঁ, অকাল পক্ষ, ঠিক আছে। কি বলছেন? আচ্ছা ওয়েট, এটা কি? এ প্লাস পাই নাই দেখা গার্লফ্রেন্ড ব্রেকআপ কোর্স করে দিছে, অয় এ প্লাস পাওয়ার সাথে সাথে ফেসবুকে আর নিকনেম ডিলিট করে দিছে, এফবি এর নিকনেম ডিলিট করে দিছে। তো করে কালকে আমি এত বুঝাইলাম যে তোরা আসলে ফেসবুকে কি কমেন্ট করবি, এগুলা আগে তোরা ভাই পড়ালেখা বাদ দে, তো তোরা পড়ালেখা বাদ দিয়ে আগে ফেসবুকে কি কমেন্ট করা যাবে আর কি কমেন্ট করা যাবে না আগে এগুলো একটু শিখ। এটার উপর একটা কোর্স করাবো আজকে, ফেসবুকে কি কমেন্ট করা যাবে আর কি কমেন্ট করা যাবে না, এইটার উপর আগে একটা কোর্স করাবো।
তোরা এখনো যদি এই তোরা লাইভ ক্লাসে তুই A+ পাস নাই, তোর মনে অনেক কষ্ট, আমি বুঝতে পারছি ভাই, তোর অনেক দুঃখ আমি বুঝতে পারছি। তুই A+ পাস নাই এই জন্য তোর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে গেছে গা, আমি বুঝতে পারছি। কিন্তু তুই শুকর কর। তুই কেন শুকর করবি? সব সময় সব সময় সবকিছুতে শুকর করা উচিত। তুই কেন শুকর করবি? তুই চিন্তা কর, ধর ব্যাপারটা যদি এরকম হইতো যে তোর গার্লফ্রেন্ড ছিল, তুই A+ পাস নাই দেখে ছেড়ে দিয়ে গেছে, এখন তুই যদি এমন হইতো যে কাউরে না জানে বিয়া করে লাইছস, আর বিয়া করার পরে তোর গার্লফ্রেন্ড, মানে তোর গার্লফ্রেন্ড তখন তো তোর বউ তোরে ছেড়ে দিলে চলে গেছে, তাহলে তখন ব্যাপারটা কি হইতো? এটা তো আরো আরো খারাপ হইতো না? মানে তখন এখন তো তোর গার্লফ্রেন্ড চলে গেছে, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু তখন তোর কি, তখন তোর বিয়া করা বউ তোর থুয়ে যেত গা। তাহলে এর চেয়ে ভালো না যে গার্লফ্রেন্ড অবস্থায় সে তোর ছেড়ে চলে গেছে গা। তোরা যে আসলে ভাই কি কমেন্ট করস মাঝে মাঝে। এই যে আরেকজন কমেন্ট করছে, ভাইয়া সাদা লুঙ্গি। না না, সাদা লুঙ্গির মধ্যে তুই এটাও লেখ যে সাদা লুঙ্গির মধ্যে নীল স্ট্রাইপও আছে। সাদা লুঙ্গির মধ্যে নীল স্ট্রাইপ আছে, হালকা একটু খয়েরি কালারও আছে। সাদা লুঙ্গি, মাঝখানে নীল স্ট্রাইপ, হালকা একটু আহ মানে খয়েরি কালারও আছে। কি কইতাম তো করে ভাই। হ্যাঁ, একজন বলছে ভাইয়া তমসাচ্ছন্ন, এটা কি হবে? তমসাচ্ছন্ন মানে আচ্ছন্ন মানে আহ আচ্ছা, এই যে দেখো তমসাচ্ছন্ন না, তমসা মানে হচ্ছে অন্ধকার। এখন এই যে মানে তমসাচ্ছন্ন, এটা কিন্তু দেখো মনে করো, মানে মুরাদ বলছে প্রশ্নটা চমৎকার প্রশ্ন। এটা কিন্তু মনে করো যে দুই রকম হতে পারে। এখন মনে করো কেউ যদি এভাবে চিন্তা করে যে তমসায় আচ্ছন্ন মানে অন্ধকারে আচ্ছন্ন, তাহলে এটা সপ্তমী তৎপুরুষ সমাস। আবার কেউ যদি মনে করে এরকম বলতে পারো যে তমসা দ্বারা আচ্ছন্ন মানে অন্ধকার দ্বারা আচ্ছন্ন, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মনে করো তৃতীয় তৎপুরুষ সমাস, মানে তৎপুরুষ হবে, তবে একসাথে দুইটাই দেওয়ার কথা না। কথা বুঝতে পারছো? একসাথে দুইটাই দেওয়ার কথা না। ওকে ফাইন, ঠিক আছে। স্যার কই, প্রশ্ন করছে একজন রাসমণি। স্যার কমেন্ট দেখতেছে কম্পিউটারে বসে বসে, আপনাদের কমেন্ট দেখতেছে। কারণ হচ্ছে স্যারের মোবাইলে চার্জ নাই, এই কারণে হচ্ছে মোবাইলটা চার্জে দিয়ে কমেন্ট দেখতেছি কম্পিউটারে বসে বসে। আচ্ছা ওকে ফাইন। স্যার বাকপটু এটা একটু বোঝান। বাকপটু এটাই আল্লাহ, বাকপটুটা বুঝেন নাই? মানে আলটিমেটলি পটু মানে কি, আপনি দক্ষ। তো তার মানে আপনি কিসে দক্ষ, কিসে বোঝাচ্ছে না, মানে কোথায়, কখনো কোথায় মানে তো কিসে, তো কিসে পটু, আপনার দক্ষতাটা কিসে? বাকে মানে বা আপনার দক্ষতাটা কিসে? কথা বলায় আপনি মানে অনেক পটু, ঠিক আছে, তো তার মানে কি বাকপটু। ঠিক আছে, এই যে হ্যাঁ মুরাদ বলছে ভাই রথারোহণ, এটা কি? রথারোহণ দ্বারা কি বোঝাচ্ছে? রথারোহণ এটা কিন্তু দেখেন রথে আরোহণ, এটাও আমরা বোঝাতে পারি, রথে আরোহণ। আবার আমরা এটাও চিন্তা করতে পারি যে রথ দ্বারা আরোহণ করছে, ঠিক আছে। তবে বেসিক্যালি রথে আরোহণ এটা ইয়া করাটাই বেটার। ভাইয়া কম্পিউটারটা সামনে নিয়ে আসেন। হ্যাঁ, এটা তো আমার ল্যাপটপ পাইছস। ওকে ফাইন, ঠিক আছে। আমি একটু ফার্স্ট টাইমের কমেন্ট দেখলাম, আমি একটু সেকেন্ড টাইমের স্টুডেন্টদের একটু কমেন্ট গুলো দেখে আসি, ওদের কোনো জায়গায় প্রবলেম আছে কিনা। ওয়েট, ওকে ওয়েট, আই তোমাদের কমেন্ট কোথায়? আচ্ছা, ওকে ওকে ওকে। ভাইয়া ফার্স্ট টাইমারদের কমেন্ট সেকশন কি আলাদা? হ্যাঁ, ফার্স্ট টাইমের কমেন্ট সেকশন আলাদা, সেকেন্ড টাইমের কমেন্ট সেকশন আলাদা। আচ্ছা আমি দেখতেছি। ভাইয়া বিড়াল ছানা, বিড়াল ছানা কি হয়েছে? বিড়ালের ছানা এটা তো ষষ্ঠী তৎপুরুষ। হ্যাঁ, ছানা আছে না? আচ্ছা, তারপর হচ্ছে কুকুর ছানা, বিড়াল ছানা, বুঝেছি ভাইয়া, বুঝেছি বুঝেছি, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে ভাইয়া ফার্স্ট, ওকে জি ভাইয়া, যে কোনো পরিস্থিতি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা উচিত। সাহিত্য চর্চা কি হবে? আচ্ছা, সাহিত্য চর্চা কি হবে? মধ্যপদলিপি, কর্মধারয় এবং ষষ্ঠী তৎপুরুষ টেকনিক এক দুই জায়গায় দেওয়া আছে। লজিক্যালি দুই জায়গায় হয়, সাহিত্য বিষয়ক চর্চা, সাহিত্য চর্চা এটাও হয়,
আবার মনে করো যে আমি যদি বলি যে সাহিত্যের চর্চা, সাহিত্য চর্চা, এটাও হয়। এখন এই ক্ষেত্রে কর্মধারায় বলাটা আমার মনে হয় বেশি পারফেক্ট। তবে যদি অপশনে কর্মধারায় না থাকে তাহলে কিন্তু কর্মধারায়ের উদাহরণগুলোকে ষষ্ঠী তৎপুরুষের মধ্যেও দেখানো যায়। তো সেই লজিকে ষষ্ঠী তৎপুরুষ আমরা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, আফ্রিদা বলছে বিদ্যুৎসাহী, এটা কিভাবে হলো? বিদ্যুৎসাহী, বিদ্যুৎসাহী মানে বুঝেন নাই? আল্লাহ ভাই, মাঝে মাঝে আপনাদেরকে এই যে বিদ্যুৎসাহী, এটা তো খুব চমৎকার একটা প্রশ্ন। এটা বুঝেন নাই কেন? এটা বুঝেন নাই কারণ শব্দটা একটু কঠিন, এই জন্য। কিন্তু কঠিন শব্দ দেখলে আপনারা কেন যে ভয় পান, এটাই তো আমি বুঝি না। দেখেন তো একটু চিন্তা করে, বিদ্যুৎসাহী, একটু চিন্তা করেন তো। বিদ্যুৎসাহী, আগে এই শব্দটাকে ভাঙেন, এটার মধ্যে কি কি শব্দ আছে? আমরা দেখতেছি ওকার আছে, ওকার জায়গাটা ভেঙে ফেলেন। সন্ধি তো পড়াইছি নাকি? সন্ধি তো করছেন, তাহলে সন্ধি ভাঙেন তো। বিদ্য, আর তারপর হচ্ছে খণ্ডত্ব, সয়কার সা, হয় দীর্ঘিকার। চিন্তা করেন তো, ওকার ভাঙলে কি হয়? প্রথম শব্দ শেষে অ বা আ। এখন বিদ্য শব্দের কোনো অর্থ আছে না, তাহলে বিদ্যা হবে। দ্বিতীয় শব্দ শুরুতে কি বসবে? রস্যও বা দীর্ঘ, দুইটার একটা। এই যে তার মানে কি বসবে? রস্যকার বসবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বিদ্যা, একটা হচ্ছে উৎসাহী। এবার আপনি চিন্তা করেন, তাহলে বিদ্যুৎসাহী কি হবে? কোথায় উৎসাহী, কিসে উৎসাহী? কোথায় মানে কিসে, কোথায় বা কিসে, কোথায় বা কিসে, কথা বুঝতে পারছেন? কোথায় কিসে, কোথায় বা কিসে একই কথা। কোথায় কিসে কখন কিভাবে, এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হচ্ছে, এই যে দেখেন, কিসে উৎসাহী মানে বিদ্যার মধ্যে, পড়ালেখা শিখতে অনেক উৎসাহী। তো বিদ্যায় উৎসাহী, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিদ্যোৎসাহী। বুঝছো না বুঝো নাই? কঠিন শব্দ দেখলেই তোমাদের কাছে মনে হয় আল্লাহ এটা কিভাবে হবে, একটু প্র্যাকটিসও করতে চাও না। একটু প্র্যাকটিস করলে নিজেরাই বের করতে পারার কথা। আই বলো, বুঝছো না বুঝো নাই? সানজানা, বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। যুদ্ধোত্তর কি ভাইয়া? গুণমুগ্ধ, গুণমুগ্ধ এটা কি হবে? গুণমুগ্ধ এটা, আচ্ছা মনে করো তুমি আমার গুণমুগ্ধ, তুমি আমার একজন গুণমুগ্ধ। আমরা বলি না চিঠির মধ্যে লিখি যে আমি আপনার একজন গুণমুগ্ধ। তো গুণমুগ্ধ মানে কি? মানে আমি আপনার যে গুণ, সেই গুণে আমি মুগ্ধ। তার মানে আমি আপনার কোথায় মুগ্ধ, কিসে মুগ্ধ? আমি আপনার গুণে মুগ্ধ। আমি আপনার গুণে মুগ্ধ হয়েছি, আপনার যে গুণ সেই গুণে মুগ্ধ হয়েছি। তাহলে গুণমুগ্ধ কি? গুণে মুগ্ধ মানে কিসে মুগ্ধ? গুণে মুগ্ধ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে বলেছে সুমাইয়া বলছে ভাই যুদ্ধোত্তর, এটা কেন এটা কেন, এটা কেন ষষ্ঠী কেন, মানে এটা কেন ষষ্ঠী কেন মানে? ও আচ্ছা, এটা ষষ্ঠী কেন, যুদ্ধোত্তর কেন ষষ্ঠী? যুদ্ধের উত্তর, এটাই তো যুদ্ধের উত্তর। এই যে তোমাদেরকে মাঝে মাঝে বলি যে তোমরা আসলে একটু কঠিন শব্দ পাইলে তোমরা আর এটারে ভাঙতে চাও না। এই যে যুদ্ধোত্তর শব্দটা, আসো যুদ্ধোত্তর শব্দটা তোমাকে একটু ভেঙে দেখাই, দেখো। যুদ্ধোত্তর শব্দটা তোমাকে একটু ভেঙে দেখাই, দেখো। যুদ্ধোত্তর, একটু চিন্তা করো তো, এটা কিন্তু সপ্তমী, এটা কিন্তু কি? এটা কিন্তু সপ্তমী। আচ্ছা, এবার দেখো, আমি যদি বলি যুদ্ধোত্তর, চিন্তা করো, যুদ্ধোত্তর এই শব্দটাকে ভাঙো তো কি পাচ্ছ? ওকার আছে, ওকার জায়গাটা ভেঙে ফেলো। ভাঙলে হবে হচ্ছে একটা অংশ যুদ্ধ, আর একটা অংশ হচ্ছে তয় ত র। এখন আমরা সন্ধিতে ওকার থাকলে ওই জায়গাটা ভাঙলে কি পাই? প্রথম শব্দ শেষে সরে আবার সরে আ, দ্বিতীয় শব্দ শুরুতে রস্যব দীর্ঘ, যেমন সূর্যোদয়, সূর্য যোগ উদয়, ওরকম। তার মানে যুদ্ধ যোগ উত্তর, যুদ্ধোত্তরে। যুদ্ধ তো আমরা বুঝি যুদ্ধ, আর উত্তর মানে কি? উত্তর মানে পরে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? যুদ্ধের পরে, যুদ্ধের উত্তর মানে কি? যুদ্ধোত্তর, যুদ্ধোত্তর বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, তার মানে কি? যুদ্ধের পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। তাহলে এই যে এইটার ব্যাসবাক্য, এখানে দুইটা অংশ, একটা যুদ্ধ একটা উত্তর। তো আমরা যখন একটা ব্যাসবাক্য করবো তাহলে কি করব? যুদ্ধের উত্তর, যুদ্ধোত্তর। বুঝতে পারছেন? ষষ্ঠী তৎপুরুষ সমাস। সিম্পল বিষয় ভাই, এগুলো যদি একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন মানে সেন্স তত ভালো ক্লিয়ার করবে, মানে ক্লিয়ার আপনাকে অ্যান্সার দিবে। বুঝতে পারছেন? বুঝতে পারছো? তোমরা কি বুঝছো? সবাই কি ক্লিয়ার বুঝছো? একটু জানাও সবাই কি ক্লিয়ার বুঝছো কিনা, তাইলে আমরা সপ্তমীর পরের অংশে চলে যাব। জি স্যার, বুঝছি বুঝছি বুঝছি।
আদি বিশ্বাস বলছে জি ভাই, মধ্যপদ লোপের সাথে অনেক উদাহরণই মিলে যাচ্ছে। হ্যাঁ, মধ্যপদ হিসেবে উদাহরণ মিলবে তোরে ভাই, বললামই তো সমাসের ব্যাপারটা। এটা আসলে মনে করো যে সমাসের ব্যাপারটা মানে এটা কোনো কংক্রিট কিছু না। এটা মনে করো এক একজন ভাষা বিশারদ এক এক রকম ভাবে জিনিসগুলোকে বর্ণনা করেছেন। তো এই কারণে এটা মানে যার যার পার্সোনাল দৃষ্টিভঙ্গি থেকে এক এক রকম, কথা বুঝো নাই? শুনো, আমি আমি তোমাকে বলি, আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা আমাকে একটু জাজ করো, আমাকে একটু জাজ করো তো। মানে আমাকে জাজ করো বলতে আমাকে একটু মতামত দাও যে আমার ক্লাস, তুমি তো লাইফে অনেক বাংলা টিচারের ক্লাস করছো, এখন বলো আমার ক্লাস তোমার কাছে কেমন লাগে? অন্য আর 10টা বাংলা টিচারের সাথে যদি তুলনা করো তাহলে আমার ক্লাস তোমার কেমন লাগে? একটা অনেস্ট রিভিউ দাও। মানে অন্য, তুমি তো লাইফে আরো অনেক বাংলা টিচারের ক্লাস করছো, অনেস্ট রিভিউ দাও একটা, যে ভাই মানে আপনার ক্লাস কেমন লাগে, একটা একটা অনেস্ট রিভিউ দাও, তারপর আমি বলছি ব্যাপারটা। আমি বলছি জি ভাই আলহামদুলিল্লাহ বেস্ট, ওকে ফাইন, বেস্ট বেস্ট বেস্ট, আচ্ছা আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে। এখন দেখো, এই যে তোমরা বলছো আলহামদুলিল্লাহ বেস্ট, আলহামদুলিল্লাহ বেস্ট, ওকে আচ্ছা। এখন ব্যাপারটা হচ্ছে, যে আমার ক্লাস করে নাই, কথাটা বুঝো, যে আমার ক্লাস করে নাই, যে মনে করো আমি যে একমাত্র ভালো টিচার তা কিন্তু না, বাংলা কিন্তু আরো অনেক ভালো টিচার আছে আমাদের, মানে আমাদের দেশে বা আমাদের ইয়াতে আরো অনেক ভালো টিচার আছে। এখন যে আমার ক্লাস করে নাই, যে অন্য কোনো টিচারের ক্লাস করছে, তার কাছে কি ওই টিচারের ক্লাসটাই বেস্ট না? এটাই তো স্বাভাবিক, ব্যাপারটা তো এরকমই। তো এখন এই যে মনে করো যে, এখন তার মানে যে যে মনে করো আমার ক্লাস করে নাই, সে, আমি আমি তো ফেসবুকে মনে করো অনেক বাংলা টিচারের সাথে এক মানে অ্যাড আছি। তো যখন দেখি কোনো টিচারের পোস্টের মধ্যে নিচে কমেন্টে লেখে যে ভাই আপনি বাংলাদেশের 1 নম্বর বাংলা টিচার, তো আমি পরে চিন্তা করি তাহলে মানে আমাকেও তো স্টুডেন্ট বলে যে ভাই আপনি বাংলাদেশের 1 নম্বর বাংলা টিচার, তাইলে মানে এটা কেন হয়? তো এইটা কেন হয়? কারণ ওই স্টুডেন্ট আমাকে চিনে না। আবার আমার স্টুডেন্টও ওই টিচারকে চিনে না। এমনও হতে পারে হয়তো সেই টিচারের ক্লাস করলে আমার স্টুডেন্ট, তোমরাই হয়তো বা বলবো যে না ভাই আপনার চেয়েও ভালো ক্লাস নেয় উনি, হতে পারে। আমি আমি বলছি না যে একমাত্র আমি ভালো ক্লাস নেই, আমার চেয়ে ভালো ক্লাস কেউ নিতে পারে, হয়তো তুমি তার ক্লাস করার পর তোমার কাছে সেটাও মনে হতে পারে। আমার কথা বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে এই যে বিষয়টা, এটা হচ্ছে এক একজনের দৃষ্টিভঙ্গিটা এক এক রকম, ঠিক আছে? এক একজনের দৃষ্টিভঙ্গিটা এক এক রকম। এই যে দেখেন, অলরেডি বলছে বাংলাদেশের বেস্ট বাংলা টিচার তাসনিম জান্নাত জুই বলছে। আপনি আমার ক্লাস করছেন দেখে আপনি আমার এটা বলতেছেন, আপনি আমার ক্লাস না করলে যেই টিচারের ক্লাস করতেন তারাই আপনি এটাই বলতেন না? সিম্পল বিষয়, এটা হচ্ছে কাহিনী। স্যার আমি প্রথম আপনার ক্লাস করছিলাম অন্য প্ল্যাটফর্মে আছে, ওকে। আল রাফিউর রহমান বলছে আমি শুধু তানভীর ভাইয়ের 2-1টা ক্লাস করছিলাম শর্টকাট নিয়মে পড়ার। না, তানভীরও ভালো পড়ায়, তানভীর যথেষ্ট ভালো পড়ায়, যথেষ্ট ভালো পড়ায়। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো। এই যে স্যার আমি আরো ক্লাস করছি, Night24 ক্লাস করছি ভাইরে। এই যে তানভীর আমার স্টুডেন্ট, নাহিদ আমার স্টুডেন্ট, তারপর হচ্ছে তোমরা ওই যে কিংবদন্তির রাইটার, ওটার নাম কি, হাসনাত আব্দুল্লাহ আমার স্টুডেন্ট, তারপর হচ্ছে আইকন প্লাসের বাংলা আরো অনেক টিচার ছিল, সোহেল আমার স্টুডেন্ট, তৌহিদ আমার স্টুডেন্ট, তারপরে হচ্ছে আরো অনেক স্টুডেন্ট আছে আমার, ঠিক আছে? মানে বাংলাদেশে এখন অনলাইনে যারা পড়ায় অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে আমার স্টুডেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে আমার কথা বলে, অনেকে বলে না, ঠিক আছে? অনেকে বলে, স্বীকার করে, অনেকে স্বীকার করে না। যে স্বীকার করে আমিও তাকে যথেষ্ট স্নেহ করি, আদর করি, ভালোবাসি। কোনো সমস্যা হলে আমিও তাদেরকে চেষ্টা করি সলভ দেওয়ার। আবার আমি যে সব পারি তাও না, আমিও অনেক সময় জিজ্ঞেস করি, যেমন আজকে সকালবেলা তানভীরে জিজ্ঞেস করেছিলাম, তানভীর এটা বলতে এটা কি হবে, ব্যাপারটা এরকম বলতো। অনেক সময় আমার মাথায় অনেক কিছু মানে ইনস্ট্যান্ট খাটে না, তখন দেখা যায় তানভীর মাথায় খাটছে, তানভীর বলে যে ভাই এটা এরকম এরকম, তখন দেখেন তো হয় কিনা, তখন আমি বলছি হ্যাঁ ঠিক আছে এরকম হয়। এই স্বাভাবিক ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে অনেকে স্বীকার করে, অনেকে করে না, এবং অনেকে আছে স্বীকার করে না। তো স্বীকার করে না, স্বীকার না করলে আমার কিছু করার নেই, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, আহ স্যার অন্য যত স্যার আছে তারা তো বেশিরভাগ হাতে বই নিয়ে ক্লাস করে, আচ্ছা ওগুলো বাদ দিই।
আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে। এইবার আসেন আমাদের পড়ার মধ্যে আমরা চলে যাই। দেখেন, আমাদের পড়ার মধ্যে আমরা চলে যাই, সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস জিনিসটা কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। সৎ মানে সপ্তমী তৎপুরুষ জিনিসটা কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। আসেন, এবার আসেন আমরা সপ্তমী তৎপুরুষের পরের পয়েন্টে চলে যাই। সপ্তমী তৎপুরুষের পরের পয়েন্টে আমরা চলে যাই। ওকে, তাহলে সপ্তমী তৎপুরুষের পরের পয়েন্টে চলে যাই। আমরা চলে যাব হচ্ছে আহ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরপর আছে কি অলুক, নয়, উপপদ। এখন আমরা তো অলুক আর নয় পড়বো বহুব্রীর সাথে, তাহলে আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো উপপদ তৎপুরুষ সমাস। আমরা এখন পড়বো উপপদ তৎপুরুষ সমাস, উপপদ। আর অলুক আর নয় এটা পরে পড়বো। এবার আসেন উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসটা কি? দেখেন, উপপদ তৎপুরুষ সমাসটা এটার মূল যে থিম সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এখন ভার্বের বেস ফর্ম নিয়ে আবার এটা আপনাদের অনেকে মানে ইংলিশের ক্ষেত্রে আমি না যাই, কারণ ভার্বের বেস ফর্ম অনেকে বলে V1, আবার অনেকে বলে V0। যাই হোক, আমি ইংলিশের ক্ষেত্রে তর্কে যাচ্ছি না, আমি বাংলায় বলি। এটা হচ্ছে, থাক ভাই, বাংলায় বলি, ভার্বের বেস ফর্ম বলার দরকার নাই। ক্রিয়ামূল, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়ার মূল। ওকে, ক্রিয়ার মূল অর্থাৎ ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, এটার সাথে যদি দেখেন যে নাউন আছে, ও সরি, আগে হচ্ছে নাউন, নাউন প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, নাউন প্লাস ভার্বের বেস ফর্ম মানে কৃদন্ত পদ। নাউন প্লাস কৃদন্ত পদ, এটা হচ্ছে বেস্ট। লেখেন, নাউন প্লাস কৃদন্ত পদ যদি থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উভয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, নাউন প্লাস কৃদন্ত পদ এটা হচ্ছে উভয় তৎপুরুষ সমাস। নাউন প্লাস কৃদন্ত পদ এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কনসেপ্টটা কি ক্লিয়ার? ভাইয়া, নামাজের সময় দিবেন না? অবশ্যই দিব, আমরা ক্লাসটা এখন শেষ করে দিব একটু পরে। নামাজের সময় দিব বলতে আমরা ক্লাসটাই শেষ করে দিব তৎপুরুষ সমাস নিয়ে। এরপরে হচ্ছে আমরা এই ক্লাসটা মানে শুধু শুধু নামাজের বিরতি দিয়ে 40 মিনিট দুপুরবেলা খাবেন, শুধু শুধু ক্লাসের টাইম লং হবে। কিন্তু আসলে পরে আপনাদের কাছে ক্লাস যারা রেকর্ড করবে তারা দেখলেই মনে করবে, আল্লাহ রে, এত বড় ক্লাস, দরকার কি ভাই? আমি দরকার হলে এটা আমি মানে আবার শুরু করব। ঠিক আছে, আমি চিন্তা করছি এখন থেকে আর কোনো এই মাঝখানে বিরতি টিরতির সময় লাইভ ক্লাস চলতে থাকবে, এটার দরকার নেই। দরকার হলে আমি পরে আবার শুরু করব। ঠিক আছে, ওই শুধু শুধু মনে করেন মাঝখানে বিরতি 40 মিনিট, ওই 40 মিনিট তো মনে করেন কেউ থাকবে না, ক্লাসও হবে না। কিন্তু পরে যখন যে রেকর্ড ক্লাস করতে আসবে সে প্রথমে মনে করেন সে তার জানে না এই জায়গায় কোন জায়গায় কি আছে, বিরতি টিরতি। সে ক্লাস শুরুর আগে চিন্তা করবো, ইন্নালিল্লাহ, এত বড় ক্লাস। এই চিন্তা ভাবনাটা যদি আপনার মাথায় না আসে, এই জন্য আমি এখন থেকে এটা চিন্তা করছি। বুঝতে পারছেন? এখন থেকে আমি এটা চিন্তা করছি। ওকে, ফাইন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন উপপদ তৎপুরুষ সমাস জিনিসটা কি বললাম, এটা হচ্ছে নাউন প্লাস, নাউন প্লাস এটা হচ্ছে কৃদন্ত পদ। যেমন দেখেন, আমি যদি বলি ছেলে ধরা, তাহলে এবার চিন্তা করেন তো ভাই, ছেলে ধরা, তাহলে এবার চিন্তা করেন এই যে ছেলে কি, ছেলে হচ্ছে নাউন, আর ধরা কি, ধরার মূল শব্দটা হচ্ছে ধর, এর সাথে আসছে হচ্ছে আ প্রত্যয়। তার মানে ধর যোগ আ, এটা হচ্ছে ধরা। এটা হচ্ছে কি, ক্রিয়ামূলের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন মূল শব্দটা যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কৃদন্ত পদ। তার মানে এই যে ধরা, এটা হচ্ছে কি, এটা একটা কৃদন্ত পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে নাউন প্লাস কৃদন্ত পদ এটা হচ্ছে কি, এটা হচ্ছে উভয় তৎপুরুষ সমাস। ঠিক আছে, আমি যদি বলি ছেলে ধরা, আমি যদি বলি আহ যদি বলি পঙ্কজ, তাহলে এবার চিন্তা করেন, পঙ্ক এটা হচ্ছে নাউন, পঙ্ক মানে কাদা পানি, আর জ দ্বারা বোঝাচ্ছে জন্মগ্রহণ করা ক্রিয়ার মূল অংশ। ঠিক আছে, তাহলে তাহলে পঙ্কে জন্মে যা পঙ্কজ, ছেলে ধরে যে ছেলে ধরা। এখন এইখানে একটা প্রশ্ন, যদি বলি মাছি মারা, যদি বলি মাছি মারা, তাহলে এবার চিন্তা করেন, মাছি মারা, ছেলে ধরা। ঠিক আছে, তাহলে মাছি নাউন, মারা এটার মূল শব্দ হচ্ছে মার, মার ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে তারপরে ক্রিয়ামূল মানে ইয়া তৈরি করা হয়েছে, কৃদন্ত পদ তৈরি করা হয়েছে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি, সেটা হচ্ছে ভাইয়া এটা তো কেমন কেমন জানি একটা দ্বিতীয় তৎপুরুষ সমাসের 3 নম্বর টেকনিকের সাথে মিলে যাচ্ছে। 3 নম্বর টেকনিক আমরা কি পড়েছিলাম, যেমন ভাত রাধা, এটাও তো আমরা বলতে পারি, এই যে দেখেন ভাই, আমি চিন্তা করেন ভাত রাধা, এটাও তো আমি চিন্তা করেন আমি বলতে পারি কি, ভাত নাউন, আবার রাধা শব্দের মূল শব্দটা হচ্ছে রাধ। তাহলে রাধ হচ্ছে কি, রাধ হচ্ছে আমার রাধ হচ্ছে আমার ওই ক্রিয়ামূল, আর তার সাথে যুক্ত হয়েছে তার মানে রাধা হচ্ছে কি, রাধা হচ্ছে আমার কৃদন্ত পদ। আর তাহলে নাউন প্লাস কৃদন্ত পদ এটা হচ্ছে আমার ভাত রাধা। তাহলে সেই লজিকে ভাত রাধাকেও তো আমি উপপদ তৎপুরুষ সমাস বলতে পারি। মানে এটা আপনার মনে প্রশ্ন আসতে পারে।
ওকে ফাইন। যখন এরকম দুইটা সমাসের মধ্যে প্যাচ লাগবে তখন ব্যাস বাক্যের উপর ডিপেন্ডেন্ট হবেন। এখন চিন্তা করেন তো, আমরা যদি এটাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস না বলে আমরা যদি উপপদ তৎপুরুষ সমাস বলি, উপপদ তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যে সবসময় মনে রাখবেন শেষে যে বা যা আসবে, যার না যে বা যা আসবে। এখন চিন্তা করেন ভাত রাধা দ্বারা অ্যাকচুয়ালি বুঝায়টা কারে? ভাত রাধা দ্বারা কি ভাতকে রাধা এটা বুঝায় না ভাত রাধে যে এটা বুঝায়? ভাত রাধা দ্বারা কিন্তু এটাই বুঝায় যে ভাতকে রাধা, এখানে কিন্তু ভাত রাধে যে তাকে বোঝাচ্ছে না। দেখেন তো ছেলে ধরা, ছেলে ধরা কি দ্বারা এটা বোঝায় যে ছেলেকে ধরা? না, ছেলে ধরা বোঝায় যে ছেলে ধরে ওই ওনাকে বোঝানো হচ্ছে যে ছেলে ধরে যে। কথা কি ক্লিয়ার? তো ছেলেকে ধরা, ছেলে ধরা ব্যাপারটা এরকম না, ছেলে ধরে যে। তারপর দেখেন যে মাছি মারা, মাছি মারা দ্বারা কিন্তু মাছিকে মারা এটা বোঝাচ্ছে না, মাছি মারে যে তাকে বোঝাচ্ছি। আপনি আমার টেক্কা বইয়ের মধ্যে বাগধারার মধ্যে একটা ইয়া পাবেন যে মাছি মারা সর্দার, একটা বাগধারা পাবেন মাছি মারা সর্দার। তো মাছি মারা সর্দার মানে কি অত্যন্ত অলস আর কি। তো তার মানে এই যে ব্যাপারটা হচ্ছে মাছি কে মারা এটা বোঝাচ্ছে না, মাছি মারে যে তাকে বোঝাচ্ছে। তো সেই লজিকে এগুলাকে উপপদ তৎপুরুষ সমাস বলাটাই উত্তম। কনসেপ্টটা কি ক্লিয়ার? আর ভাত রাখে উপপদ তৎপুরুষ সমাস বলা যাবে না, কারণ ভাত রাধে যে এটা বুঝাচ্ছে না, ভাত রাধা দ্বারা বুঝায় ভাতকে রাধা। বুঝতে পারছেন কনসেপ্টটা কি ক্লিয়ার? আদি বিশ্বাস বলছে এই মাত্রই ভাবছি এই প্রশ্নটাই করব। আমি জানি ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা কি কি প্রশ্ন করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ। আমরা তো কর্মধারয়, আমরা তো অলুকার সমাস এটা আমরা পড়বো না, কারণ এখন পড়বো না, এটা আমরা বহুব্রী সমাসের সাথে পড়বো। অলুকার নয় এটা আমরা এখন পড়বো না, এটা পড়বো বহুব্রী সমাসের সাথে। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা এখানেই শেষ, আমরা এখন ক্লাসটা কুইট করব। ওকে ফাইন, তাহলে আজকের মতো ইতি আমাদের ক্লাস, আজকের মতো ইতি বলতে এখনকার মতো ইতি। আচ্ছা আমাকে একটু বলুন তো, আপনাদেরকে তিনটায় ভাইয়া অগ্রজ এটা একটু ভাইয়া, এই যে দেখেন না অগ্র, এই যে অগ্র মানে তো সামনে, তাহলে এটা কি নাউন না? নাউন। আর তারপরে জ দ্বারা কি বোঝায়? জ দ্বারা বোঝায় জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করা ক্রিয়ার মূল। অগ্রজ দ্বারা কি বোঝায়? অগ্রে জন্মে যে। পঙ্কজ দ্বারা কি? পঙ্কে জন্মে যা। গার্হস্থ মানে কি? গৃহে স্থিত যা, যে বা জানা। এখন দেখেন গৃহ নাউন, স্থিত মানে এই জায়গায় হচ্ছে অবস্থান করতেছে, এইটা এই ক্রিয়াটার মূল অংশ স্থা। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আমাকে একটু জানান প্লিজ যে আপনাদের আজকে কি তিনটায় কোনো ক্লাস আছে? আপনাদের কি আজকে তিনটায় কোনো ক্লাস আছে? আমাকে একটু জানান, আজকে কি আপনাদের তিনটায় কোনো ক্লাস আছে? আচ্ছা আজকে আর কোনো ক্লাস নেই, আপনি যখন খুশি তখন করাতে পারেন, তাহলে তো খুব ভালো। তাহলে আমরা এখন 1:23 বাজে, তো আমরা 3:30টার দিকে শুরু করি। আমরা রিল্যাক্সে 2 ঘন্টা গ্যাপ, 2 ঘন্টায় আপনারা হচ্ছে খেয়ে দিয়ে নামাজ পড়ে একদম রিল্যাক্সে 3:30টার দিকে আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে আমরা 3:30টায় শুরু করি আজকের মতো ইতি, মানে এখনকার মতো ইতি। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা 3:30টায় শুরু করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ 3:30টায় আমরা আবার দেখা করবো। আসসালামু আলাইকুম।